বাসর ঘরে রায়তা একা বসেছিল। তার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরেছে। কে? সে জানে না। কার সঙ্গে? কোনো ভাগ্যের সঙ্গে তার জীবন গাঁথা পড়ে গেছে। চোখের কর্ণে অশ্রু গড়িয়ে পড়েছিল নিঃশব্দে। হঠাৎ দরজায় শব্দে রায়তা চমকে উঠল। ঘরে প্রবেশ করলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মুখে ক্লান্তি, চোখে অপরাধবোধ। তাকে দেখেই রায়তার শরীর শক্ত হয়ে গেল। লোকটি তার পাশে বসতে চাইলে রায়তা সরে গেল। ভাঙা গলায় লোকটি বলল, মা, আমি তোমার শ্বশুর। কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো জানি না, তবুও বলছি, আমাকে মাফ করে দিও। এইটুকু বলেই আব্দুল হক সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। রায়তা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সে তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে দিল। তারপর দৌড়ে গেল ওয়াশরুমে। টব চালু করে পা- ঠান্ডা জলের নিচে বসে পড়ল। কান্না অনর্থ ভেঙে পড়ল সে। অজান্তেই তার মনে ফিরে এলো আজ সকালের কথা, যখন সব শুরু হয়েছিল। সকালে রায়তা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল। হঠাৎ ঘরে ঢুকতেই সেই মহিলা, যাকে সবাই তার মা বলে, অথচ রায়তা কখনো মানতে পারেনি, আজ কোথাও যাওয়া হবে না বলে, আজমেরি খান, আজ তোমার বিয়ে। আজমেরি খানের সেই কথা শুনে রায়তার মাথায় উপর যেন আকাশ ভেঙে পড়ছিল। এক মুহূর্ত দেরি না করে সে সোজা গিয়ে দাঁড়িয়েছিল বাবা জাফর খানের সামনে। আমি এসব কি শুনছি? আর এই মহিলা কে যে উনি আমার বিয়ের কথা বলছে? জাফর খান মেয়ের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ওই মহিলা তোমার মা। রায়তা চোচ্ছিল হাসি হেসে বলল, আমার মা অনেক আগেই মারা গিয়েছে। আমি ওকে মা মানি না। এর জন্য আমার মা মরেছে। ওর জন্য আমি আমার ভাই আলাদা হয়ে গেছি। জানেন আমার ভাই কোথায়, কি করে? আপনি কখনো খোঁজ নিয়েছেন? কিন্তু জাফর খান মেয়ের এসব কথা শুনতে চায় না। ধমকের সুরে বলল, আমি এসব শুনতে চাই না। আজ তুমি বিয়ে করবে আব্দুল হক শিকদারের ছোট ছেলে আরহামকে। এই কথা শুনে রায়তার চোখ অন্ধকারে নেমে এসেছিল। সে চিৎকার করে বলে ওঠে, আমি কোনো বিয়ে করব না। ওই বুদ্ধি আপনাকে ওই মহিলা দিয়েছে, তাই না? আপনার দুজন মিলে আমাকে জীবন ধ্বংস করে দিচ্ছেন। জাফর খান মেয়ের দিকে তাকিয়ে বলল, এই বিয়ে করো, না হলে আজই তোমার ত্যায্য করব। রাগ, অপমান আর অসহায়ত্বে পুড়ে রায়তা বিয়েতে রাজি হয়েছিল। তারপর রায়তাকে জোর করে সাজানো হয়েছিল। বিয়ে তাদের বাড়িতেই ছোট্ট করে হয়েছিল। শুধু দুই পরিবারের লোকজন ছিল। কিন্তু একবারের জন্য সে তার বরকে দেখেনি। কবুল বলার কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়েছিল সে। আর এখন চেতনা ফিরে পেতেই নিজেকে আবিষ্কার করেছে এই অচেনা ঘরে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো রায়তা, চেয়ার তাওয়াল জড়িয়ে ঘরের চারপাশ তাকালো। বুকের ভেতরটা তখনও ভারী। কি করে বুঝতে পার সে আলমারিটার কাছে এগিয়ে গেল। ধীরে হাতে টান দিতেই আলমারির দরজা খুললো। ভেতরে চোখ পড়তেই রায়তা অবাক হয়ে গেল। মেয়েদের প্রয়োজনীয় সব কিছু পরিপাটি করে সাজানো। এতটুকু ইতস্ত করে সে একটা শাড়ি বের করলো। আর কিছু না ভেবে সেটাই পরে নিল। রাত অনেক হয়ে গিয়েছিল। আশ্চর্যভাবে এখনো কেউ আসেনি। অজানা ক্লান্তি আর মানসিক ধকল মিলিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। সকালে হঠাৎ দরজার খটখট শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে দরজা খুলল, দেখল সে তার ওই বয়সী এক মেয়ে দাঁড়িয়ে আছে। রায়তার দিকে তাকিয়ে মেয়েটি বলল, ভাবি, আপনাকে নিচে খেতে ডাকছে, চলুন। বলতে বলতে তার চোখ পড়ল রায়তার পরনের শাড়ির দিকে। ভ্রু কুঁচকে একটি অবাক হয়ে সে বলল, এ কি ভাবি, আপনি এই শাড়ি পরেছেন কেন? আমি তো আপনার জন্য ড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চেঞ্জ করুন। তারপরে একটু নিচু গলায় যোগ করলো, ভাইজান, জানতে পারলে এই বাড়িতে আগুন লেগে যাবে। রায়তা কিছুটা অবাক হয়ে গেল, তবুও কোনো প্রশ্ন করলো না। শুধু শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি সংক্ষিপ্তভাবে বলল, নীলা। আর কোনো কথা না বাড়িয়ে নীলা রায়তার হাত ধরে
টেনে নিয়ে গেল নিজের ঘরে। সেখানে একটি পরিপাটিত জামা হাতে দিয়ে বলল, এটা পরে আসুন। রায়তা চুপচাপ তাই করলো। কিছুক্ষণের মধ্যে সে জামা বদলে ফ্রেশ হয়ে নিচে নামলো। রায়তা নিচে নেমে এসে দেখলো তাতে সে এক মুহূর্ত থমকে গেল। এটা এক ক্রান্তপতি এক বিশাল পরিবার। রায়তার একক পরিবার থাকা তার অদ্ভুত লাগে। ডাইনিং টেবিল ঘিরে বসে আছে বাড়ির প্রায় সব সদস্য। ঠিক তখনই তার শাশুড়ি মাহবুবা শিকদার এগিয়ে এলেন। তিনি রায়তার দিকে তাকিয়ে নিজের হাতের বালা খুলে তার হাতে পরিয়ে দিল। এখানে এসে আমার পাশেই বসো, শান্ত সুরে বলল রায়তা। চুপচাপ চেয়ারে বসলো। কিছুক্ষণের মধ্যেই সে বুঝে নিল এই পরিবার আছে তার শ্বশুর আর তার দুই ভাইয়ের পরিবার। টেবিলের একপাশে বসে আছে তাদের বৃদ্ধ মা। নামগুলো রায়তা তখনও জানে না, তবে এতটুকু বুঝে গেছে খুব তাড়াতাড়ি তাকে সব জানতে হবে, না চাইলেও। কিন্তু রায়তার চোখ বারবার খুঁজছে একজনকেই, যার সঙ্গে তার জীবন বাঁধা পড়েছে। ডাইনিং টেবিলে দুজন সুদর্শন পুরুষ ছিল। একজন তার স্ত্রীর পাশে বসে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, অন্যজন একা বসে আছে চুপচাপ নির্লিপ্ত। প্রথমে রায়তা ভেবেছিল হয়তো চুপচাপ বসে থাকা জনই তার স্বামী, কিন্তু মুহূর্তের পরেই বুঝতে পারল না। যদি তার স্বামী হতো তাহলে তাকে ভাবি হিসাবে তার সাথে পরিচয় করানো হতো না। তারপর তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল সেই একা বসে থাকা মানুষটির দিকে। ওই মানুষটির চাহনি ছিল অদ্ভুত, কেমন যেন অস্থিরতা। রায়তা চোখ ফিরিয়ে নিল। খাওয়া শুরু হলেই রায়তার মনে পড়ে রইল টেবিলের দিকে, এদিকে ওদিকে। খাবারের স্বাদ সে প্রায় টের পেল না। চোখ বারবার খুঁজছিল সেই মানুষটিকে যার সঙ্গে তার জীবন সব থেকে বড় সত্যরা জড়িয়ে আছে। খাওয়া শেষ হতেই নীলা চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। ভাবি চলুন, সংক্ষিপ্ত করে বলল সে। রায়তা কিছু না বলে উঠে পড়ল। দুজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রায়তার বুকের ভিতর কৌতূহলটা আরো চেপে রাখা গেল না। অবশেষে সে বলেই ফেলল, নীলা, তোমার ভাইয়া কোথায়? নীলা এক মুহূর্ত থমকে গেল, তারপর এমন ভান করলো যেন প্রশ্নটা শোনেননি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, বলল সে কথার দিক বদলে। রায়তা বুঝে গেল এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার হচ্ছে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করলো, নীলা, আমি তোমার ভাইয়ার কথা জিজ্ঞাসা করছি। নীলা এবার একটু বিরক্তি হলো। ভাবি এত প্রশ্ন করবেন না, বলে সে দ্রুত হাঁটা বাড়িয়ে দিল। ঘরের দরজার সামনে এসে থামলো দুজন। রায়তা ধৈর্য তখন শেষ। আমার স্বামী কোথায়? এটা জানা কি আমার অধিকার না? এই কথা নীলার মুখে ভাব পাল্টে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সে হালকা প্রায় হাসির মতো একটা মুখ করলো, বলল, ভাইয়া চট্টগ্রাম গেছে। রায়তার বুকের ভিতরটা কেঁপে উঠল। চট্টগ্রাম কেন? নীলা ঘরের দরজা খুলতে খুলতে বলল, ভাইয়া তো নেভিতে নৌবাহিনীতে আছে। রায়তা অবাক হয়ে বলল, নৌবাহিনীতে? ওনার পদবি কি? ঠিক তখন নীলা বলল, ভাইয়া তো লেফটেন্যান্ট কমান্ডার। রায়তা একটু থমকে শুধু বলল, ও আচ্ছা। আর কিছু জিজ্ঞাসা করার আগে নীলা চলে গেল। রায়তা একা দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, যদি সে এতটাই ব্যস্ত হয় তবুও কি একবার নিজের বিয়ে করা স্ত্রীর কাছে আসবে না? না, ওনাকে জোর করা হয়েছে, যেমনটা আমার সাথে হয়েছে। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মানুষগুলো অদ্ভুত, কেউ ঠিক করে কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না, সবাই যেন আমাকে এড়িয়ে চলছে। এভাবেই ভাবতে ভাবতে বসে পড়ল খাটের উপর। রায়তা খাটের উপর বসা অবস্থায় হঠাৎ দরজায় টোকা পড়ল। সুন্দর এক কণ্ঠে এক পুরুষ বলে উঠল, আসতে পারি? রায়তা দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, নিশ্চিত আসুন। ধোঁয়াটে আলোতে ঢেকে থাকা লোকটি ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। লোকটি ছিল সেই ড্রয়িং টেবিলের কোণে একা বসে থাকা মানুষটি যার চাহনি রায়তার একটুও ভালো লাগেনি। লোকটির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে রায়তার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, কিন্তু আপনি নিশ্চিত বুঝতে পারছেন আমি কে। আমি আপনার দেবর আব্দুল হক শিকদার, দ্বিতীয় ভাই করিম শিকদারের পুত্র আজান শিকদার। রায়তার চোখে একটা অদ্ভুত চাপ ছিল। সে কিছু বলতে পারল না, শুধু
চেয়েছিল সেই মুহূর্ত দ্রুত শেষ হয়। আজান তার দিকে তাকিয়ে রায়তার কাছে এসে হেসে বলল, আপনি কি কোনো অসুবিধা হচ্ছে? আমি চলে যাই। রায়তা ভদ্রতার খাতিরে বলল, না ভাইয়া, ঠিক আছে। আজান অদ্ভুতভাবে হেসে রায়তার মাথায় হাত দিতে গেলে রায়তা দু কদম পিছিয়ে সরে গেল। আজান হেসে দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই রায়তা কাঁপা কণ্ঠে বলল, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে কোথায়? আজান দরজার কাছে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি ফুটে উঠল। শান্ত সুরে বলল, আপনি তার ব্যাপারে কিছুই জানেন না, তাই না? যদি জানতেন তাহলে এই প্রশ্ন করতেন না। রায়তা অবাক হয়ে বলল, না জানি না, কিন্তু আমি জানতে চাই। আজান জোরে জোরে হেসে বলল, তোচ্ছিল্যের সুরে বলল, দেখে মনে হয় না বেশি বয়স। তারপর রায়তা খুব কাছে এসে বলল, এত ছোট বয়সে এত বেশি কৌতূহলটা রাখা ঠিক নয়। ছোটদের সব কিছু জানার দরকার নেই। আর যদি জানতে খুব বেশি ইচ্ছা হয় তাহলে ধৈর্য ধরেন, সময় আপনাকে সব জানিয়ে দেবে। আসছি, যান। ও সরি ভাবি যান। রায়তা বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল আর বলতে শুরু করলো, এই বাড়ির মানুষগুলো কেমন অদ্ভুত। আর আজান ছেলেটা অদ্ভুত বললে কম বলা হয়, সে তো রীতিমতো বেয়াদব। হঠাৎ নিচতলা থেকে হইচইয়ের শব্দ ভেসে এলো। রায়তা কৌতূহল হলো। কৌতূহল আটকে থাকলো না। সে ধীরে ধীরে পা বাড়িয়ে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতে দেখলো পরিবারের সবাই একজনকে ঘিরে জোরে জোরে জড়ো হয়ে আছে। পরিবারের পরিবেশটা মুহূর্তে বদলে গেছে। মাহবুব শিকদার অস্বাভাবিক রকম ব্যস্ত, তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। রায়তা সেইখানে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সে শুনল সেই অনাকাঙ্ক্ষিত আংটি। আরহাম। মাহবুব শিকদার কেঁদে কেঁদে বলছে, আরহাম বাবা, কি হলো তোর? চোখ খোল, কি হয়েছে? কেউ ডাক্তারকে কল করো। আর আজান, নীলা ভাইয়া ধর, ওর রুমে নিয়ে চল। রায়তার বুকের ভিতরটা কেঁপে উঠল, কেমন যেন অস্থির লাগছে তার। আজান আর নীলা দৌড়ে আরহামকে ধরে ঘরের দিকে নিয়ে যেতে উদ্যম হলো। ঠিক তখনই ড্রাইভারের কাপা কণ্ঠে ভেসে এলো, স্যারকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি, মনে হয় খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। পাশ থেকে করিম শিকদার কঠোর গলা ড্রাইভারকে ধমক দিয়ে বলল, চুপ থাক, এত কথা তোকে কেউ বলতে বলেনি। নীলা তখন রায়তার দিকে তাকালো, তার চোখ উদ্যম, কণ্ঠে চাপা তারা। ভাবি, আপনি এখন নিচে কেন? রুমে যান, ভাইয়াকে নিয়ে আসছি। রায়তার কোনো কথা না বাড়ালো না, নীরব হয়ে ঘিরে সে নিজের রুমের দিকে চলে গেল। রায়তা রুমে এসে দাঁড়িয়ে ভাবছিল, উনি তো চট্টগ্রাম চলে গিয়েছিল, তাহলে উনি এখানে? আমার সব কিছু এভাবে গুলিয়ে যাচ্ছে কেন? মাথার ভেতর একটার পর একটা প্রশ্ন ঘুরে পাক খাচ্ছে। রায়তার এসব ভাবনার মাঝেই দরজার বাইরে থেকে কারো আসার শব্দ ভেসে আসে। ভাবনা থেকে বেরিয়ে আসে, সামনে তাকিয়ে দেখে আরহামের সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসছে। রুমে এনে শুয়ে দিল। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো নিজের জামাইয়ের মুখটা পরিষ্কার করে দেখল রায়তা। ক্লান্ত চেহারা, ঘামা ভেজা কপাল, চুল এলোমেলো, লম্বা সুদর্শন এক পুরুষ। রায়তা দূরেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো, আরহামকে ভালো করে পরীক্ষা করলো। তারপর মাহবুব শিকদারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, চিন্তার কিছু নেই, ড্রিঙ্কস বেশি হয়ে গেছে বলেই হুঁশ নেই। একটু তেঁতুলের পানি খাইয়ে দেবেন, আর নেশা ধীরে ধীরে কেটে যাবে। এই কথা বলেই ডাক্তার চলে গেল। মাহবুবা শিকদার কিছুক্ষণ ছেলের পাশে বসে রইলেন, হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে দিল। তারপর পরিবারের সবার দিকে তাকিয়ে বলল, এখন সবাই বাইরে যাও, আমার ছেলে বিশ্রামের প্রয়োজন। কেউ কোনো কথা না বলে এক এক করে সবাই রুম ছেড়ে বেরিয়ে গেল। রুমটা হঠাৎ নীরব হয়ে গেল। মাহবুব শিকদার দরজার দিকে তাকিয়ে একবার আ- আগের একবার রায়তার দিকে তাকায়। সে দৃষ্টি যেন করুণা ছিল। তারপর তিনি কিছু না বলে বেরিয়ে গেলেন। রায়তা একা রয়ে গেল সেই ঘরে, রয়ে গেল ঘরের ভিতর নিঃশব্দ শুয়ে থাকা সেই মানুষটার সাথে। রায়তা বিছানার দিকে চোখ যেতেই বুকের ভিতর কেমন একটা মোচড় দিল। আপন মনে বলতে লাগলো, এই মানুষটা কি তার স্বামী, যাকে আমি না দেখে না চিনে শুধু
ভাগ্যের জোরে বিয়ে করে ফেলেছি। আরহামের দিকে তাকিয়ে তচ্ছিল্য হেসে হেসে বলল, নেভি অফিসার হয়েও এতটা বেপরোয়া আপনি? ড্রিঙ্কস করে রাস্তায় পড়ে থাকেন। রায়তা ধীরে ধীরে আরহামের দিকে এগিয়ে গেল তাকে ভালোভাবে দেখার জন্য। আরহামের কাছে এসে হঠাৎ রায়তার চোখ পড়ল আরহামের নাকের ডগায় ছোট্ট একটা বাদামি তিল। অদ্ভুতভাবে সেই তিলটা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎ আরহামের ঠোঁট কেঁপে উঠল। অস্ফুট ভাঙা কণ্ঠে সে বলল, পানি। শব্দটা কানে যেতেই রায়তা যেন কেঁপে উঠল। হৃদয় স্পন্দ হঠাৎ বেড়ে গেল। পাশের টেবিলে থাকা তাড়াহুড়ো করে পানির গ্লাসটা তুলে নিল সে। আরহামের কাছে এসে দাঁড়ালো, কিন্তু কি করে বুঝতে পারল না। ছুবে না ছুঁয়ে উপায় নেই। আরহাম আবার বলল, পানি। এবার আর দেরি করল না রায়তা। কাপা হাতে তার মাথা নিচু আলতে করে হাত দিল। এই প্রথম একজন পুরুষকে সে এভাবেই স্পর্শ করলো। আরহামকে সামান্য তুলে গ্লাসটা তার ঠোঁটের কাছে ধরলো। নেশাগ্রস্ত অবস্থায় ধীরে ধীরে অল্প অল্প করে আরহাম পানি খেলো। রায়তা যেন নিঃশ্বাস আটকে গিয়েছিল সেই মুহূর্তে। পানি খাওয়ানো শেষ হতেই রায়তা ধীরে ধীরে সরে এলো। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রায়তা আর কিছু না ভেবে পাশের সোফায় বসে পড়ল। মাথাটা ভারী লাগছে। চোখ বন্ধ হয়ে এলো কখন সে নিজেও বুঝতে পারল না। হঠাৎ গভীর রাতে রায়তার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে নিজের একবার কাছাকাছি কাউকে বসে থাকতে দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকার আরহাম নড়ে উঠল। সে রায়তার দিকে এগিয়ে এসে কঠিন সুরে বলল, এই মেয়ে থামুন। আমি কি করেছি? একদম চিল্লাবেন না। ভয়ে অসুস্থতায় রায়তা নিজেকে সামলাতে পারছিল না। বুকে হালকা থাপ্পড় মেরে নিজেকে শান্ত করার চেষ্টা করে কাঁপা গলায় বলল, আপনি আপনি আমার এত কাছে এসে বসেছিলেন কেন? আরহামের নেশা তখনও পুরো কাটেনি। সে ধীরে ধীরে বসা থেকে উঠে হেঁটে খাটের কাছে গিয়ে বসে পড়ল। তারপর বিড়বিড় সুরে বলল, আমার নিজের ঘরে একজন অপরিচিত মেয়ে ঘুমাচ্ছে, আর আমি কাছে গিয়ে দেখলেই দোষ? নাম কি আপনার? রায়তা বিরক্তি হয়ে বলল, নাম রায়তা। আরহাম হঠাৎ গম্ভীর হয়ে উঠল। গলায় ধমকের ক্রোশ এনে আবার বলল, জোরে বলুন, নাম কি? ধমকে কেঁপে উঠল রায়তা। প্রায় ফিসফিস করে বলল রায়তা। আরহাম আর কিছু বলল না। বুঝতে পারল সে মেয়েকে। আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। রায়তা গিয়ে দরজা খুলতে দেখলো নীলা দাঁড়িয়ে। সব ঠিক আছে? চিৎকারের শব্দ পেলাম। নীলা বলে উঠল। রায়তা জোর করে হাসি টেনে বলল, না ঠিক আছে। নীলা একবার রায়তার দিকে ভালো করে তাকিয়ে বলল, চলেন আমার রুমে, গোসল করবেন। আপনার সব ড্রেস আমার রুমেই আছে। রায়তা কোনো কথা না বলে নীলার সঙ্গে চলে গেল। নীলার ঘরে গিয়ে হঠাৎ প্রশ্ন করলো রায়তা, তুমি কি বললে তোমার ভাইয়া চট্টগ্রাম? তাহলে উনি ঢাকায় কিভাবে? আর তোমার আমাকে এই এড়িয়ে যাচ্ছ কেন? কিছু লুকাচ্ছ নাকি? নীলা একটু শুকনো হাসি হেসে বলল, না ভাবি, কি লুকাবো? আপনি তাড়াতাড়ি গোসল করে আসুন আর শাড়ি পরে নিবেন, আমার কাজ আছে। এই বলে নীলা বেরিয়ে গেল। রায়তা তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো। রায়তা এই বাড়ির মানুষদের উপর সন্দেহ প্রবল হচ্ছে। রায়তা আর কোনো চিন্তা না করে গোসল করে শাড়ি পরে নিজের ঘরে ফিরে এসে দেখলো আরাম খাটে বসে আছে। রায়তা কয়েকবার তাকালো, সে একবারও তাকালো না। রায়তা অনেকক্ষণ ঘরেই ছিল, কিন্তু আরাম না একবারও তাকিয়েছে না কিছু বলেছে। রায়তা এই পরিস্থিতি নিতে না পেরে নিচে নেমে গেল। হঠাৎ আরহামের চোখ তুলে বলল, মাথায় কাপড় টেনে নিন আর নিজের পোশাকের দিকে খেয়াল রাখুন। আমি সব সময় থাকবো না। এক কথা বারবার বলার জন্য রায়তা চুপচাপ তার কথা মেনে নিল। মাথার কাপড় টেনে নিল। অতঃপর দরজার দিকে এগোতে গেলে আরহাম শান্ত সুরে বলল, এত তাড়া কিসের? দাঁড়ান, এদিকে আসুন। রায়তার বুকের ভিতর অদ্ভুত এক ধুকধাকানি শুরু হলো। ধীরে ধীরে সে আরহামের সামনে এসে দাঁড়ালো। আরহাম কিছু জিজ্ঞাসা করার আগেই রায়তা হঠাৎ বলে উঠল, আপনার বয়স কত? আরহাম শান্ত দৃষ্টিতে রায়তার দিকে তাকিয়ে বলল, কিছু না জেনেই বিয়ে করতে বসে গেছেন আপনি? আমার ব্যাপারে কোনো খোঁজ নেননি? রায়তা মাথা নেড়ে না বলল, 30।
কিছুদিন পর 31 হবে। আরহাম তচ্ছিল্য হেসে বলল। কথাটা শুনে রায়তার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় একজন মানুষের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। মনে মনে সে ভাবল, বুড়ো তো উনি। এবার আরহাম পাল্টা প্রশ্ন করলো, আপনার বয়স কত? রায়তা কাঁপা কাঁপা গলায় বলল, 19। শুনে আরহাম যেন চমকে উঠল, গলা চড়া করে বলল, কত? 19। রায়তা আবার বলল। এইবার আরহাম নিজে আর সামলাতে পারল না। সে হঠাৎ খাট থেকে উঠে দাঁড়িয়ে রায়তার হাত ধরে তাকে টেনে নিয়ে নিচে নামতে শুরু করলো। আরহাম হঠাৎ রায়তার হাত চেপে ধরে টেনে নিয়ে নামতে শুরু করলো। রায়তা ব্যথায় কুঁকড়ে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি, দয়া করে ছাড়ুন। আরহাম রায়তার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, চুপ, কোনো কথা শুনতে চায় না। নিচে নেমেই আরহাম গলা চেঁচিয়ে চিৎকার করে বলল, মা, বাবা, বাড়ির সবাই কোথায়? সবাই মরে গেছো নাকি? তার গলা ক্ষণে আওয়াজে যে যার কাজ ছিল সব ফেলে সবাই ড্রয়িং রুমে জড়ো হলো। আরহাম সোজা তাকালো মাহবুব শিকদারের দিকে, চোখে জমে থাকা আগুন যেন বিস্ফোরিত হলো। মা, তোমার কথার উপর ভরসা করে আমি রাজি হয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? একটা 19 বছরের মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিলে কেন? এই মেয়ে তো নিজের এখনো বাচ্চা, সে কিভাবে আর একজনের খেয়াল রাখবে? মাহবুব শিকদার চুপ করে রইল, একটাও কথা বেরোলো না। আরহাম আর নিজেকে ধরে রাখতে পারল না, গলা আরো চড়া করে চিৎকার করে বলে উঠল, তুমি তো জানতে মা, আমি কোনো এই বিয়েতে রাজি ছিলাম না। তাহলে এই ছোট্ট মেয়েকে আমার সাথে কেন জড়ালে? শুনে রাখো, যদি ভেবে থাকো আমি সব ভুলে এই মেয়ের সাথে সংসার করব, তাহলে ভুল। এই মেয়ে কোনোদিনই স্ত্রীর অধিকার পাবে না। আশ্রিতা যেভাবে থাকে এই মেয়েও সেভাবে থাকবে। এরপর আরহাম রায়তার দিকে তাকিয়ে কঠিন সুরে বললে, এই মেয়ে, তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? সত্যি করে বলো, তোমার কি কিছু বলা হয়নি? পাশে দাঁড়িয়ে থাকা রায়তা হতভম্ব হয়ে সব শুনছিল। কিভাবে প্রতিক্রিয়া দিবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না পেরে ডুকরে কেঁদে উঠল। কেন যেন তার খারাপ লাগছে। হয়তো আরহামের কথা ভালো লাগেনি। মাথা নেড়ে শুধু না জানায়। এতক্ষণ সবাই চুপচাপ বসে থাকা আজান সব দেখছিল। সে এবার উঠে এসে আরহামের সামনে দাঁড়িয়ে বলে, অকারণে এই মেয়েটাকে বকছিস কেন? তুই নিজে কি জানিস ওর সম্পর্কে কি জানতি? আরহাম ঠান্ডা গলায় বলল, আমার জানার কোনো দরকার নেই, তাই তুই ভালো করে জানিস। আজান হালকা বাঁকা হাসি হেসে বলল, ঠিক তাই, তুই কিছুই জানিস না, আর এই মেয়ে একদমই কিছু জানে না। তারপর সে মাহবুব শিকদারের দিকে তাকিয়ে একটু উঁচু গলায় বলল, বড় মা, আপনি তো সব জানতেন, বলুন। জানতেন না? তাহলে কেন করলেন? এই কথা মাহবুব শিকদার একটু কেঁপে উঠল। নিজের সামনে তিনি রেগে বললেন, এটা কি ধরনের অসভ্যতা আজান? আজান হেসে বলল, অসভ্যতা? আমার সব শেষ করে দিয়েছেন আপনি। একসাথে কতগুলো জীবন নিয়ে নাটক শুরু করেছেন। আপনি একটা স্বার্থপর মহিলা। নিজের ছেলের সুখের জন্য আমার সুখ কেড়ে নিয়েছেন। মাহবুব শিকদার চিৎকার করে উঠল, আজান, মুখ সামলে কথা বলো। আরহাম ততক্ষণে আজানের দিকে এগিয়ে এসে বলল, খবরদার, আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবি না। আজান আরহামের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, তোর মা ছেলে মিলে একটা মেয়ের জীবন ধ্বংস করতে নেমেছিস। আর তুই কতটুকু জানিস তোর মাকে নিয়ে? একবার মাহবুব শিকদারের আর সহ্য করতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা করিম শিকদারের দিকে ফিরে বললেন, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, আমার এই নাটক ভালো লাগছে না। করিম শিকদার আর কথা বাড়ালো না, জোর করে আজানকে ধরে ঘরের ভেতর নিয়ে গেল। রায়তার চোখ দিয়ে টুপটাপ করে জল ঝরে পড়ছিল। সে যেন জমে পাথর হয়ে গেছে। আরহাম হঠাৎ রায়তার দিকে তাকিয়ে বলে উঠল, এই মেয়ে, মনে রাখবা, তুমি আমার ঘরে পাও রাখবা না। আমি বলে দিলাম, তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। এরপর মায়ের দিকে এগিয়ে যায়, দাঁত কটমট করে বলে উঠল, তোমার সঙ্গে আমার হিসাব এখানেও বাকি মা। মাহবুবা শিকদার কিছু বলার আগে আরহাম আবার বলে ওঠে, তুমি যদি ইচ্ছা করে এই মেয়েটাকে আমার সম্পর্কে কিছু না বলে থাকো, তাহলে জেনে রাখো তুমি ভীষণ অন্যায় করেছো। সত্য কখনো চাপা থাকবে না।
আফিয়া বাড়ি ফিরলে এই মেয়ে সব জানবে। সব। এই মুহূর্তে থেমে যায়, আবার বলল, আর যখন তখন আমি দেখব তুমি কিভাবে সব সামলাও। এই মেয়ে বলল। আরহাম ঘুরে দাঁড়ালো, সোজা গিয়ে নিজের ঘরে চলে গেল। তার চলে যাওয়ার পর রায়তা ঠিক সেখানে দাঁড়িয়ে রইল। চোখের জল আর থামছিলই না। মনে হচ্ছিল এই বাড়ির মেঝেটাই বুঝি তাকে গিলে খাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা সুফিয়া শিকদার, আজান শিকদারের মা আর সহ্য করতে পারল না। ধীরে এগিয়ে এসে রায়তার বুকে টেনে নিল, মায়ের মতো হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রায়তা কিছু বলল না, শুধু নিঃশব্দে কাঁদলো। চল আমার ঘরে চল, এই বলে সুফিয়া শিকদার রায়তার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। অন্যদিকে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসে পড়ল মাহবুব শিকদার। মাথায় দুই হাত চেপে ধরল, চোখ মুখ গভীর দুশ্চিন্তার ছাপ। বুকের ভিতরটা কেমন অস্থির হয়ে উঠছিল। কোনো এক অজানা ভয় তাকে তাড়া করছিল। কোনো এক সত্য যেটা সে লুকাতে চেয়েছিল, চেপে রাখতে চেয়েছিল, সেই সত্য যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মুছে দিতে চাচ্ছিল যে অতীত, সেই অতীত যেন তাকে গ্রাস করতে উদ্যম। অস্থিরতা তাকে প্রায় পাগল করে দিচ্ছে। আর অন্যদিকে আরহাম নিজের ঘরের ঢুকেই দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে অসহায়তা হাতে কাছে যা পেল ছুঁড়ে মারতে লাগলো। নিজে আর ধরে রাখতে পারলো না। একসময় খাটের পাশে বসে পড়লো। নিজের অজান্তে তার চোখে ভিজে আসছিল। বুকের ভিতর জমে থাকা যন্ত্রণাগুলো ফিসফিস করে বেরিয়ে আসতে লাগলো। কেন, কেন আমার সাথে এসব হলো? কেন আমি আর যন্ত্রণা নিতে পারছি না? আপন করে আপন মনে বিড়বিড় করে যাচ্ছিল। আরহামের মনে হচ্ছে তার অতীত যেন ধীরে ধীরে তার গিলে খাচ্ছে। যে জীবন এক সময় রঙিন ছিল, হাসিতে ভরা ছিল, আজ তা কালো অধ্যায়ে পরিণত তাকে গ্রাস করছে। অপরদিকে করিম শিকদার ছেলের ঘরে দরজা বন্ধ করে গম্ভীর সুরে বলল, আজান এসব কি করছিস? তোর বড় মায়ের সঙ্গে এমন ব্যবহার কেন? তার সঙ্গে ওনার সম্পর্ক তো এমন ছিল না। আজান ধীরে মাথা তুলে বাবার দিকে তাকালো। চোখে জমে থাকা আগুন আর জমাট ক্ষোভ আর চাপা রইল না। বাবা, তোমার ছেলের শেষ স্বপ্ন শেষ করে দিয়েছে আমি, তিলে তিলে শেষ করে দিচ্ছে বাবা। এক মুহূর্ত থেমে কাঁপা কণ্ঠে বলল, তুমি বাবা হয়ে ছেলের কষ্ট কিভাবে সহ্য করছো বলো, কিভাবে? করিম শিকদার কোনো উত্তর দিল না। একবার ছেলের দিকে তাকালো, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে আজানের ভিতর রাগ বিস্ফোরিত হলো। সে হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে লাগলো, আমার সুখ আমি নিজেই এনে নেব। তোর চোখ এক ধরনের প্রত্যুত্তরের আলো জ্বলে উঠল। আর বড় মা, আমিও দেখব তোমার ছেলের সংসার কিভাবে হয়। ঠোঁটের কোণে প্রিয় হাসি টেনে সে আরো বলল, ভাইয়া কোনোদিন ওই মেয়েটাকে মেনে নেবে না, কোনো দিনও না। এই মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো মেয়েকেই সে কোনোদিনও মেনে নেবে না, কোনো দিনই না। আমি আমার ভালোবাসাকে নিজের করবই। সুফিয়া শিকদার ঘরে বসে রায়তার নিঃশব্দে জল ভেজছিল। কান্নাটা আর শব্দ হয়ে বেরোচ্ছে না, চোখ বেয়ে শুধু ঝরে পড়ছে। মেয়েটার কোনোদিনও পায়নি বাবার বাড়িতে মানসিক শান্তি, আর এই বাড়িতে এসে তার মনে হচ্ছে সবকিছু যেন এক গোলকধাঁধা। রায়তা আর চুপ থাকতে পারল না। ধীরে মাথা তুলে সুফিয়া শিকদারের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি তো আমার মায়ের মতো, বলুন তো, আপনি কি কখনো আপনার মেয়ের কষ্ট দেখতে পারতেন? একটু থেমে কাঁপা গলায় আবার বলল, আর আপনারা আপনারা আমার কাছ থেকে কি লুকাচ্ছেন আর কেন? সুফিয়া শিকদার কিছুক্ষণ রায়তার দিকে তাকিয়ে বলল, অন্য মানুষকে সুরে বলল, একটা অপ্রিয় সত্য আছে, সেটা তুমি সহ্য করতে পারবা না মা। একটু থেমে যোগ করলো, শুধু তুমি না, কোনো মেয়েই পারবে না। রায়তার চোখ বিস্ফোরিত বড় হয়ে গেল। কৌতূহল আর ভয় মিলে বুকের ভেতর কেঁপে উঠল। আপনি কি বলতে চান আন্টি? সুফিয়া শিকদার ধীরে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে ভারী গলায় বলল, ধৈর্য ধরো রায়তা, আর মাত্র 2টা দিন।
তারপর সব জেনে যাবে। আমি সব কিছু বললে আমার সাথে ঝামেলা হবে। এই কথাটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেল। রায়তা একা বসে রইল 2টা দিন। এই 2টা দিন শব্দ এখন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছিল শিকদার পরিবারে তার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছে না আসলে তারা কি লুকাচ্ছে। সুফিয়া শিকদার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আজান এসে ঢুকলো। মায়ের ঘরে ঢুকতে দেখলো রায়তা চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল, মুখে ক্লান্তির ছাপ। কোনো কথা না বলে নিঃশব্দে তার পাশে এসে বসলো আজান। রায়তা তাকে দেখতে বিরক্ত হয়ে উঠলো। উঠে যেতে নিলে আজান হালকা হাসি দিয়ে বলল, আরে যান ভাবি যান, দাঁড়ান। মন খারাপ নাকি আপনার? রায়তা বিরক্ত গলায় বলল, এটা আপনার দেখার বিষয় না ভাইয়া। আজান নাটকের সুরে বলল, ভাইয়া যদি না না রাখে, দেবর হিসাবে তো রাখাই আমার রাখতেই হবে। এই কথাটা রায়তার কানে কাটার মতো বিঁধলো। এমনিতে এত কিছু ঘটে গেছে, তার উপর আজানের তো এই ঢং তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিল। রাগ চেপে সে বলল, কি বললেন তো ভাইয়া? সব সম্পর্ক একটা আলাদা গণ্ডি থাকে, সেটা না পেরোনাই ভালো। আজান এবার একটু জোরে হেসে উঠল, তোচ্ছিল্যের সুরে বলল, হাসালেন ভাবি যান, কিন্তু আমি তো সেই গণ্ডি অনেক আগেই পেরিয়ে ফেলেছি। রায়তা অবাক হয়ে আজানের দিকে তাকিয়ে বলল, মানে? আজান হঠাৎ রায়তার হাত ধরে ফেললো, শান্ত গলায় বলল, মানে উত্তরটা খুব ভয়াবহ। আর আপনি তো আমার ভাগ্যেই ছিলেন, যেটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রায়তা জোরে চিৎকার করে উঠল, ভাইয়া হাত ছাড়ুন, ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের বউ। কিন্তু আজান হাত ছাড়লো না। রায়তা সহ্য করতে না পেরে সপাটে থাপ্পড় বসিয়ে দিল তার গালে। আজান এবার হাত ছেড়ে দিয়ে গায়ে রাগে পেছনে আলমারিতে লাথি মারলো। ফাকিং ইডিয়েট, মাথায় কিছু আছে নাকি? সবাই তাকে বোকা বানাচ্ছে আর তুই বুঝছিস না? হঠাৎ রায়তার উদ্দেশ্য করে বলে উঠলো আজানের চোখের ভাষা দেখে রায়তার শরীর ঠান্ডা হয়ে গেল। ভয় আর আতঙ্কে তার যেন জ্ঞান হারানোর উপক্রম। ঠিক তখনই মাহবুব শিকদার ঘরে ঢুকে আজানের গালে সপাটে থাপ্পড় মারলো। আজান, এটা কি ধরনের অসভ্যতা? রায়তা তোমার ভাইয়ের বউ। আজান এক মুহূর্ত তার দিকে তাকালো। মাহবুব শিকদার যে এতক্ষণে রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, আজান বুঝতে বাকি রইল না। যদিও সত্যি মাহবুব শিকদার আজানকে এই ঘরে আসতে দেখে, তিনি ও এই ঘরের বাইরে এসে দাঁড়িয়ে সব শুনছিল। আজান এতটুকু কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ আজান নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না কিছু ভুলে ভাল করার আগেই, তাই চলে গেল। মাহবুব শিকদার মায়া ভরা চোখে রায়তার দিকে তাকালো, ধীরে রায়তার হাত ধরলো। সুফিয়া শিকদার ঘর থেকে প্রায় টেনে নিয়ে এসে ড্রয়িং রুমে বসালো, বিশ্রাম নাও, আর তুমি কি আরহামের ঘরেই থাকো? রায়তা নরম গলায় বলল, মাহবুব বা রায়তা ইতস্ত করে বলল, উনি তো আমাকে ওনার ঘরে যেতে নিষেধ করেছে। মাহবুবা শিকদার মুখের হাসি মিলিয়ে গেল, কণ্ঠে শক্ত হলো, আমি যত দূর জানি তুমি একজন প্রতিবাদী মেয়ে, আমি চাই তুমি নিজের অধিকার বুঝে নাও। এটুকু থেমে তিনি বললেন, তুমি শুধু আরহাম শিকদারের বউ নয়, তার থেকে বড় পরিচয়, তুমি শিকদার বাড়ির বউ। এই বাড়িতে কেউ নিজের সব কিছুর উপর আল্লাহর ভরসায় ছেড়ে দিয়ে বসে থাকে না। এখানে লড়াই করে থাকতে হয়, ফাইট ব্যাক করতে জানতে হয়। রায়তার চোখ বুঝে ভিজে উঠল, কান্নার রুদ্ধ সুরে বলল, উনি তো সবারই সামনে আমাকে আশ্রিতা বলল, তারপরও কি আমি অধিকার চাইতে পারি? মাহবুবার সঙ্গে সঙ্গে বলল, তুমি আশ্রিতা নও, শোনো, তুমি আরহামের বৈধ স্ত্রী। এই বাড়িতে টিকে থাকতে হলে প্রতিবাদ করতে হবে, আর হ্যাঁ, আজানের থেকে দূরে থাকবে, ওকে কখনো প্রশ্রয় দেবে না। রায়তা মাথা নাড়লো, হ্যাঁ, চুপচাপ বলল সে। বুকের ভিতর জমে থাকা সাহসটা জোর করে টেনে নিল রায়তা। এবার সে সপায়ে বাড়ালো আরহামের গড়ের দিকে। বুক ধুক ধুক করছে, সে তবুও হাঁটছে এক পা আর এক পা। আমি স্ট্রং, আমি ভয় পাই না, আমাকে ফাইট ব্যাক করতেই হবে, আমি আশ্রিতা নয়। মনে মনে নিজেকে বলতে সে ঘরের সামনে এসে দাঁড়ালো, এক মুহূর্ত থমকালো, তারপর দরজায় হাত রেখে ধাক্কা দিল, দরজা খুলে গেল।
রায়তা সাবধানে উকি দিয়ে দেখলো ভেতরে কেউ নেই। আরহাম ঘরে নেই। এক মুহূর্তে যেন বুকের সব জমে থাকা শ্বাস ছেড়ে দিল সে। দ্রুত ভিতরে ঢুকলো, পড়লো বুকের উপর হাত রেখে ফিস ফিস করে বলল, আল্লাহ, ওই লোকটা নেই, বাঁচা গেছে। হঠাৎ পেছনে থেকে ভেসে এলো কত কড়া একটা কণ্ঠ, এই, তোমাকে না নিষেধ করেছি না আমার রুমের আশেপাশে না আসতে? আরহামের গলা শুনে রায়তার যেন মুহূর্তে জমে গেল। ধীরে পিছনে ফিরে বলল, দেখলো কালো ট্রাউজার, সাদা টি শার্ট, মাথা থেকে টুপটাপ করে পানি পড়ছে, গলা ঝুলছে, ঘামছে। দেখলে বোঝা যায় গোসল সেরে একমাত্র বেরিয়েছে। রায়তা অপলক তাকিয়ে রইল। কি সুন্দর! মনের ভিতর আহ, কি ভিতর থেকে কয়েকটা বেরিয়ে গেল নিজের অজান্তেই। ঠিক তখনই আরহাম ধমকে সুরে বলল, কি সমস্যা? এরকম রুমে কেন তুমি? রায়তা চমকে উঠলো, একটু কেঁপে গেলেও চোখ তুলে তাকিয়ে বলল, তাহলে আমার কোথায় থাকা উচিত? আরহাম বুক কুঁচকে বলল, পাগলা গারদে। রায়তা মুখ ভেঙিয়ে সোজা আরহামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওখানে আপনি থাকতে পারবেন, আপনার তো অভ্যাস আছে, আমার নেই। দেখলে বোঝা যায় আপনি যে পাগল। একটু থেমে যোগ করলো, তাই আপনি যান, আর এই ঘরটা আমাকে দিয়ে যান। আরহাম দাঁত কিরমির করে উঠল, শোনো মেয়ে, নিজের সীমানার মধ্যে থাকো, আর এখানে আমার রুম থেকে বের হও। রায়তা এক চুলো লড়ল না, একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরহাম গলা চেঁচিয়ে বলল, বলছি বের হও। রায়তার চোখ বড় করে বলল, আমার রুম থেকে আমি বের হব না। আরহাম হতভাগ্য, তোমার রুম মানে? রায়তা ঢং করে কাঁধ ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমার রুম। কাল থেকে আমি এই রুমেই থাকছি, তাই এটা আমার রুম। আপনার থাকার ইচ্ছা না হলে আপনি বের হয়ে যান। আরহাম বিরক্তিতে চিৎকার করে উঠল, ওকে ফাইন, যাচ্ছি। এই বলে টেবিলের দিকে পা বাড়াতেই রায়তা সঙ্গে সঙ্গে বলল, দরজা ওদিকে, আপনি টেবিলের কাছে কি করছেন? আরহাম থমকে গেল। আরহাম যেন চেয়াল চেয়াল খুলে যাওয়ার জোগাড়, বিশ্বাস হচ্ছে না এই মেয়েটা তাকে তার নিজের ঘর থেকে বেরিয়ে যেতে দরজা দেখাচ্ছে। রায়তা একদম সামনে এসে গলা শক্ত করে বলল, এই, আমি বের হব না, বের হবে তুমি, যাও, বের হও। রায়তা ভ্রু কুঁচকে নির্বিকার গলায় বলল, এই, আপনি কি কানে কম শোনেন নাকি? বলছি তো যাবো না। আরাম দাঁত চেপে বলল, এই মেয়ে, দেখো, তুমি বাচ্চা বলে আমি কিছুই বলছি না, না হলে কিন্তু আমার হাতে থাপ্পড় খেয়ে যেতে হবে। রায়তা ঠোঁট বাঁকিয়ে একটু এগিয়ে এসে বলল, এই যে আসছে, শোনেন, নিচে দাঁড়িয়ে আমাকে কত অপমান করা হয়েছে, আমি একটা কথাও বলিনি, আর এখন আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আরাম তাকিয়ে তাকিয়ে বলল, তুমি তো ভাই আস্ত বেয়াদব। রায়তা সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, আমাকে দেখে কি তাহলে আপনার অর্ধেক মনে হয়? এই কথায় আরহাম ধৈর্যের বাঁধ পুরো ভেঙে গেল। আর এক সেকেন্ডও না ভেবে রায়তাকে তুলে নিয়ে ঘরের বাইরে এনে দিল। রায়তা মুখের সামনে ঠাস করে দরজা বন্ধ। ভেতরে ঢুকে আরহাম মাথা চুলকে জোরে চিৎকার করে উঠল, আহ, এ তো পাগল! কোন পাগলটা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে? একে আমি মেরে দিব! অসভ্য মেয়ে একটা! দরজার বাইরে দাঁড়িয়ে রায়তা একের পর এক ধাক্কা দিচ্ছে, দরজা খুলুন, খুলুন বলছি। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটানা কিশোর শব্দ, ফিউক! রায়তা বিরক্ত হয়ে পেছনে তাকালো, দেখলো আজান হাত পকেটে, মুখে বাঁকা হাসি। রায়তা মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেল। আজান শীষ দিয়ে কাছে এসে বলল, এক দরজা বন্ধ হলে আরেক দরজা খোলা, ভাবি যান, চাইলে আমার রুমে থাকতে পারেন, চিন্তা নেই, আমি ছোটুর সাথে বেড শেয়ার করে নেব। রায়তা আজানের দিকে তাকিয়ে, কোনো দরকার নেই, আমি আপনার কোনো জিনিস ব্যবহার করার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর ছোট্টুকে? আজান আরেকটু বাঁকা এসে বললে, এই বাড়ি আর একটা ছেলে নানু বাড়ি গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে, ভেবে দেখবেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকার চেয়ে আমার ঘরে যাওয়াই ভালো। রায়তা একটু পাত্তা দিল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন আজান নামের কেউ এই পৃথিবীতে নেই। আজান কিছুক্ষণ দাঁড়িয়ে রায়তার সেই
অনহর চেহারার দিকে তাকিয়ে রইল। তারপর কাঁধ ঝাঁকিয়ে নিজেই বলল, রাগ যেন নাকের ডগায়। এই বলে ধীরে ধীরে হেঁটে চলে গেল আজান। কিছুক্ষণ পর দরজা খুলতে আরহাম দেখে রায়তা এখনো দরজার সামনে দাঁড়িয়ে। জাননি এক চুলো না। আরহাম চোখ বড় করে বলল, এই তুমি এখানে আমার রুমের সামনে দাঁড়িয়ে আছো, যাওনি কেন? রায়তা আরহামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে রুমে যেতে দিন। আরহাম যেন শুনেই রাগ ফেটে পড়ল, কখনোই না, বের হও সোজা। তোমার লজ্জা শরম নেই? এত নাছোড়বান্দা কেন তুমি, ছেঁচড়া কোথাকার? রায়তা সঙ্গে সঙ্গে গলা শক্ত করে বলল, মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আমি এই বাড়ির বউ। আরহাম ঠোঁট বাঁকিয়ে ঠোঁটের হাসলো, বউ? কার বউ? আর তুমি কোন অধিকার নিয়ে কথা বলছো? আমি তো তোমাকে কোনো অধিকার দেইনি, আর দেবও না। রায়তা মুখ কুঁচকিয়ে নিল, আরহামের চোখে তাকিয়ে বলল, ছি ছি, আপনার কাছ থেকে অধিকার চাইবো কেন? আমি আপনার প্রতি ইন্টারেস্ট নেই। আমি তো শুধু এটিএম কার্ড যেভাবে ব্যবহার করা যায়, যেভাবে আপনাকে ব্যবহার করব। আরহাম বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট? রায়তা একদম সিরিয়াস মুখে গুনগুন করে বলল, আমার মাসে মাসে কলেজের ফি দিতে হয়, টিফিন টাইম খেতে হয়, যাওয়া আসার ভাড়া লাগে, মাঝে মধ্যে বন্ধুদের সাথে বাইরে যাই, এই সবের জন্য টাকা লাগবে, এগুলো দেবেন। আর হ্যাঁ, অল্প দিলেই হবে, বেশি চাই না। আরহাম অবাক হলো, রায়তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো ছেঁচড়া আমি জীবনে দুটা দেখিনি। অন্য কোনো মেয়ে হলে এখন রুমের দরজা আটকে কাঁদতো। এই কথা শুনে রায়তা সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা সরুন, সরুন তো। আরহাম বুক উঁচু করে বলল, কেন? রায়তা নির্বিকের গলায় বলল, রুমের দরজা আটকে কাঁদবো? তার আপনার কথা মতো। এক মুহূর্তের জন্য আরহাম থমকে গেল, এরপর দাঁত চেপে বলল, তোমাকে আমি পরে দেখে নেব। 2 দিনে আমাকে পাগল বানিয়ে দিয়েছে অসভ্য মেয়ে। এই কথা বলে রেগে গজগজ করতে করতে আরহাম চলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা রায়তা সে এক চিলতে বিজয়ের হাসি চেপে ভাবল, আমাকে আশ্রিতা বলা, তাই না? দেখ কেমন লাগে। আরহাম চলে যেতে রায়তা আবার ঘরে ঢুকে পড়লো, দরজা বন্ধ করে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল সে। শান্তি। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা। এখন মনে হচ্ছে এই শান্তিটুকুর জন্য এত যুদ্ধ দরকার ছিল। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আলমারি থেকে গেল। আলমারি খুলে সে আবার শাড়ি দেখতে লাগলো। এক মুহূর্ত থেমে ভাবলো, হয়তো এই বেটা নিজের প্রিয় মানুষের জন্য কিনে রেখেছিল। তারপর নিজেই হাসলো, হয়তো ছ্যাঁকা খেয়েছে তাই বিয়ে করা হয়নি। একগাল হাসি ফুটে উঠল রায়তার মুখে। এইটাই হওয়া উচিত ছিল নিজের সাথে, বলল সে। একটার পর একটা শাড়ি দেখতে লাগলো আর আঙুল বুলিয়ে বলল, এই ঘরে যখন আমি থাকবো তখন প্রতিটা জিনিসই আমার অধিকার আছে। হঠাৎ ওখানে শাড়ির হাত নিয়ে থেমে গেল। এইটা তো দারুণ। শাড়িটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপর ধরলো। নিজেকে দেখে রায়তা একটু গম্ভীর গলায় বলল, স্বীকার করতেই হবে এই ব্যাটার রুচি খারাপ না। এই বলে সে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। গোসল শেষে শাড়িটা পরে একেবারে বেরিয়ে এলো। চুল থেকে পানি টুপটাপ পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে ঠোঁটের কোণে হালকা হাসি খেলো রায়তা। আরহাম একটু আগেই ছাদে উঠেছিল, সেখানে আলাদা একটা রুম আছে। সেই রুমে আরহাম ছাড়া আর কেউ প্রবেশ নিষেধ। আজ সে ঠিক করে নিয়েছে এই ঘরেই সে থাকবে। এই আজ সে এসেছে ঘরটা পরিষ্কার করতে। অনেক দিন কেউ আসেনি এখানে। ঘরের ভেতর ঢুকতে এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরলো। এই ঘরটার সঙ্গে তার অতীত জড়িয়ে। নিজের জীবনের কত সুন্দর মুহূর্ত সেখানে এখানে কাটিয়েছে। দেওয়াল জুড়ে টানানো আছে অসংখ্য ছবি। সেদিকে তাকাতেই আরহামের চোখ ভিজে ওঠে। বেশিক্ষণ দাঁড়াতে পারে না সে, দ্রুত বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে মনে সিদ্ধান্ত নেয় নিজের প্রয়োজনীয় সব জিনিস সে নিজের ঘর থেকে এখানে এনে ফেলবে। আর সেই অসভ্য মেয়ের জন্য ওই রুমটা ছেড়ে দিবে। আরহাম রুমে প্রবেশ করে আয়নার সামনে শাড়ি পরা মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, কোথায় যেন হারিয়ে গেল।
পর মুহূর্তেই হুঁশ আসতে রায়তাকে দেখে তার চোখ দুটো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। রায়তা তখনও আয়নায় তাকিয়ে নিজেকে দেখতে ব্যস্ত। ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। রায়তা ফিরে তাকালো আরহামকে দেখে। তাকে বলতে শুরু করলো, দেখুন তো কেমন লাগছে আমায়। মুহূর্তের মধ্যে আরহামের মুখের রং বদলে গেল। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। শান্ত সুরে বলল, আলমারিতে হাত দিয়েছিস কেন? রায়তা একটু অবাক হয়ে বলল, এই ঘরে তো এখন আমারই। আমি যেহেতু থাকবো তাহলে আমি তো এসব পরবো। কথাটা শেষ করার আগেই আরহামের গলা ফেটে বেরিয়ে এলো, না পারবি না। সে রায়তার কাছে এসে রায়তার মুখ চেপে ধরলো। রায়তার নিঃশ্বাস আটকে এলো। চোখ দুটো ভয়ে আর অবিশ্বাসে ভরে গেল। মানুষটা এত হিংস্র। চুপ, তোকে ছোট বলে কিছু বলিনি। তোর সাহস কিভাবে হলো অনুমতি ছাড়া আলমারিতে হাত দেওয়ার? আরহামের কণ্ঠে হিংস্রতা পুরো স্পষ্ট। রায়তার শরীরটা কেঁপে উঠল। কোনো শব্দ বেরোলো না, শুধু অপুষ্ট সুর। হুঁ উ। আরহাম হঠাৎ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। রায়তার চোখে জল এসে গেল। কাঁপা গলায় বলল, আমি কি এমন ভুল করলাম যে আপনি আমার গায়ে হাত তুলছেন? আরহাম পাগলের মতো চিল্লিয়ে বলতে লাগলো, ভুল করিসনি, অপরাধ করেছিস। ঠিক তখনই দরজার কাছে নীলা এসে দাঁড়ালো। সে হতভম্ব হয়ে দেখলো রায়তা আবার আলমারি থেকে শাড়ি নিয়ে পড়েছে। ভাবে, আপনাকে তো শাড়ি পরতে নিষেধ করা হয়েছিল। আপনি আবার একটা ভুল করলেন। এই কথাটা যেন আগুনের ঘি ঢেলে দিল। আরহাম ঝাঁপিয়ে পড়ল রায়তার চুলের মুঠি ধরল। নিষেধ করা হয়েছিল, তবুও পড়েছিস? তার মানে তুই আগেই পড়েছিস? এত সাহস কোথা থেকে পেলি? রায়তার সমস্ত শক্তি ভেঙে পড়ল। ভয় তাকে গ্রাস করলো। সে এত হিংস্রতা দেখে ফ্লাইট ব্রেক করার অবস্থায় নেই। নীলা কাঁপা হাতে ভাইয়ার হাত ধরল। ভাইয়া ছাড়, ও ছোট্ট মানুষ, ভুল করেছে। এক ধাক্কায় নীলাকে সরিয়ে দিল আরহাম। নীলা ছুটে বেরিয়ে গেল মাহবুব শিকদারকে ডাকতে। নীলা বুঝতে ভাইয়ার একমাত্র মাই পারবে সামলাতে, তাই ছুটতে মায়ের কাছে। ঘরের ভেতর তখন রায়তা ভয়ে স্তব্ধ হয়ে আছে। আরহাম রায়তার শাড়ির আঁচল ধরে টেনে দেয় খুলে নেওয়ার উদ্দেশ্যে। ঠিক ঠিক সেই মুহূর্তে দরজায় ছুটে এলো মাহবুবা শিকদার। চোখের সামনে যা দেখলো বিশ্বাস হলো না। তার ছেলে এত হিংস্র যে একটা মেয়ের পরনের কাপড় এখন খুলছে শুধু অনুমতি ব্যতীত পড়েছে বলে। এক মুহূর্ত দেরি না করে পাশে রাখা তোয়ালে তুলে ছুঁড়ে দিল রায়তার দিকে। তারপর সপাটে এক চড় আরহামের গালে বসালো। শব্দটা যেন ঘর কাঁপিয়ে দিল। রক্তিম চোখে সে মায়ের দিকে তাকালো। মাহবুবা চিৎকার করে উঠল, অনেক হয়েছে আরহাম, নিজের সীমা ভুলে যাস না। এই শিক্ষা দিয়েছি তোকে আমি। আরহাম কিছু বলতে এগোতেই মাহবুবা শিকদার কণ্ঠ ধমকের সুরে থেমে গেল। চুপ, তোর একটাও কথা আমি শুনবো না। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা। তোর আর জানোয়ারের মধ্যে আমি কোনো তফাৎ পাচ্ছি না। কথাগুলো আরহামের বুকে আগুন ধরিয়ে দিল। রাগে তার চেয়াল শক্ত হয়ে উঠল। চোখ দুটো লালচে হয়ে রায়তার দিকে একবার ক্ষীণ দৃষ্টিতে তাকালো। আর কিছু না বলে ভারী পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রায়তা আর নিজেকে সামলাতে পারল না। সে ছুটে এসে মাহবুবা শিকদারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মাহবুবা ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই নীলা কাঁপা গলায় বলে উঠল, ভাবি, আমি তো আগে থেকেই নিষেধ করেছিলাম। কেন আমার কথা হওয়ার আগে মাহবুব শিকদার কণ্ঠে আবার কণ্ঠ এনে বলল, নীলা, নিজের ঘরে যা। তোকে এসব পাকনামি করতে বলিনি। মায়ের সেই ধমক শুনে নীলা আর কিছু বলল না। মাথা নিচু করে নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল। আরহাম শিকদার সিঁড়ি বেয়ে দ্রুত নেমে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়ল। ইঞ্জিন স্টার্ট দিতে মুহূর্তের মধ্যে গাড়িটা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরহাম এভাবে বেরিয়ে যেতে দেখে আজান বুঝে গেল আবার কিছু একটা হয়েছে। সে একবার আরহামের ঘরের দিকে তাকালো। ঠিক তখনই দেখলো নীলা ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আজান বুকের ভিতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। তার মাথায় শুধু রায়তার কথা ঘুরতে লাগলো। যায় না এবার আবার ওর উপর কি ঝড় বয়ে গেল।
ভেতর থেকে মাহবুবা শিকদার রায়তাকে সামলাতে ঘর বেরিয়ে এলো। রাগে তার শরীর যেন জ্বলছে। নিজের ছেলের এমন আচরণ তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ঘরের ভিতর রায়তা তখন ভেঙে পড়েছে। সে মেঝেতে বসে পড়ল, হাঁটু বুজে করে বুকের কাছে টেনে নিল। কান্না আর চাপা রাখতে পারল না। সে চিৎকার করে বলছে, বাবা, আমি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে। মা না থাকলে কি কেউ আপন হয় না? বাবা ও না, মা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে একা ফেলে দিলে কেন? ও মা, তোমার মেয়েটা কত অসহায় হয়ে গেছে। এসব বলে আহাজারে কাঁদতে লাগলো রায়তা। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। মাহবুবা শিকদার সিঁড়ি বেয়ে নিচে নামতেই আজান সামনে এসে দাঁড়ালো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো, গলায় কটক্ষ নিয়ে বলল, বড় মা, তোমার ছেলে আবার রায়তার সঙ্গে কি করেছে? মাহবুবা শিকদার বিরক্তি হয়ে তাকালো। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার আজান, তুমি মাথা ঘামিও না। আজান ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, তচ্ছিল্য সেই হাসি। ও তাই নাকি? তোমার ছেলে আদৌ রায়তাকে বউ মনে করে? তোমার ছেলের কাছ থেকে যথাযথ সম্মান পেয়েছে? কথাগুলো মাহবুবা শিকদার ধৈর্যের বাঁধে আঘাত করলো। তিনি গলায় শক্ত করে বলল, তোকে কি কেউ এসব বিষয়ে নাক গলাতে বলেছে? আজান স্ত্রীর চোখে তার দিকে তাকালো রইল, আর তচ্ছিল্যর হাসি হেসে বলল, আমি শুধু দেখবো। আর এই কয়েকদিন এই সংসারটা টেকে। রায়তা তো এই বাড়ির বউ হয়েই গেছে, এই বাড়ির বউ হয়েই থাকবে। কিন্তু তোমার ছেলে থাকবে কিনা সেটা সময়ই বলবে। মুহূর্তের মধ্যে মাহবুবা শিকদারের চোখে আগুন জ্বলে উঠল। তিনি এক পা এগিয়ে এসে গর্জনে উঠল, আজান, সাবধানে কথা বল, না হলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। ভুলে যেও না, ও আমার ছেলের বউ। আজান আর কিছু বলল না, শুধু বিপক্ষ হাসি হেসে ধীরে ধীরে সরে গেল। তার চলে যাওয়ার পরে মাহবুবা শিকদার দাঁড়িয়ে রইল। বুকের ভিতর অদ্ভুত এক আশঙ্কা কাঁপছিল। মাহবুবা পাশে তাকাতে দেখলো আজানের মা দাঁড়ানো। মাহবুবা এবার সরাসরি সুফিয়া শিকদারের দিকে তাকিয়ে বলল, দেখছো তো তোমার ছেলের সাহস? সুফিয়া শিকদার ঠোঁট কেঁপে কেঁপে বলল, ভাবি, ভুল বলেনি। আর এটাই তো হওয়ার কথা ছিল। মাহবুবা শিকদার কণ্ঠে তীব্রতা বেড়ে গেল। সুফিয়া, তুমি কি তোমার ছেলেকে সাপোর্ট দিচ্ছ? সুফিয়া স্থিরভাবে বলল, আমি আমার ছেলের ভালো চাই, সঙ্গে ওই মেয়েটারও। মাহবুবা চট করে ধমক দিয়ে বলল, তুমি যদি তোমার ছেলের ভালো চাও, আমি চাইলে দোষ কোথায়? সুফিয়া হঠাৎ চিৎকার করে বলল, দোষ আছে ভাবি, আপনি সব নষ্ট করে ফেলেছেন, কতগুলো জীবন নিয়ে খেলেছেন। মাহবুবা শিকদার কিছুক্ষণ চুপ করে থাকলেন। সুফিয়া কয়েকটা কথা শোনাতে যাবে তখনই বাড়ির সদর দরজা খুলে আব্দুল হক শিকদার বাড়িতে প্রবেশ করলো। 2 দিন ব্যবসার কাজে বাইরে ছিল। ঘরে ঢুকতেই তিনি ঝাড়ি দিয়ে পরিস্থিতি সামলালেন। মুহূর্তেই দুজনে শান্ত করতে সক্ষম হলো। মাহবুবা শিকদারের দিকে তাকিয়ে এবার দৃষ্ট কণ্ঠে বললে, আমার খাবার রেডি করো, আর এসব নিয়ে যেন কোনো কথা না হয়। সুফিয়া শিকদার কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। রায়তা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও কোনো ধারণা ছিল না। রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে গেল। সে আবিষ্কার করলো মেঝেতে শুয়ে আছে সে। গলায় তীব্র তৃষ্ণা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিঃশ্বাস নিলেও যেন জ্বালা ধরে। ধীরে ধীরে উঠে বসে টেবিলের দিকে তাকালো। জগে এক ফোঁটাও পানি নেই মনে হয়। পুরো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সব ভালো আলো নিভে গেছে বহু আগেই। তৃষ্ণায় আর ক্ষুধায় টেনে রায়তা আস্তে আস্তে ধীরে সিঁড়ি বয়ে নামতে থাকে। ডাইনিং টেবিলের সামনে এসে জগ ভরে পানি খায়। পানি গলা দিয়ে নামতেই একটু স্বস্তি আসে। চারপাশে তাকিয়ে দেখে বাড়ির সবাই ঘুমিয়ে। ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। রায়তার বুক ধক করে ওঠে। সে ঘুরে তাকাতেই দেখে এক অপরিচিত কিশোরী দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেটা লাইট জ্বালিয়ে দেয়। তীব্র আলো চোখে পড়তেই রায়তা চোখ বন্ধ করে নেয়। একগাল হাসি দিয়ে ছেলেটা বলে, বড় ভাবি তাই না? রায়তা চোখ
খুলে তাকায়। বয়স ১৬-১৭ বেশি হবে না। চোখে প্রাণোজ্জ্বলতা, মুখে হাসি, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। তুমি কে? রায়তার গলায় এখনো চরমের রেশ। ছেলেটা হেসে বলল, আমি ছোট। মানে সরি। নিজেই হেসে বলল, আমি আজান শিকদারের। তো আয়ান শিকদার। তোমার বিয়েতে থাকতে পারিনি, নানু বাড়িতে ছিলাম বলেই সে দুষ্টুমি করে রায়তার গাল টেনে দেয়। তুমি তো খুব মিষ্টি, একদম মানিয়ে গেছে ভাইয়ার সাথে। আয়ানের এমন নির্ভেজাল আচরণে রায়তার মুহূর্তের জন্য থমকে যায়। আয়ান আবার বলে, কিছু খাবে? রাতে তো খিদে লাগেই, যেমন আমার লেগেছে এখন। রায়তার মাথা নাড়ে, অল্প হাসি ফুটে ওঠে ঠোঁটে। আসো, আমি গরম করে দিচ্ছি বলেই আয়ান রান্নাঘরের দিকে এগোয়। রায়তা নিঃশব্দে তার পিছু নেয়। ফ্রিজ খুলে আয়ান খাবার বের করে গরম করতে থাকে। রায়তা অজান্তেই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসে, তোমার বাড়ির সব ছেলেরাই কি এমন সুন্দর? কথাটা বলেই সে নিজের সামান্য লজ্জা পায়। আয়ান হেসে ওঠে, হ্যাঁ ভাবি, আমরা ভাইয়ারা সবাই সুন্দর। তারপরেও মজা করে যোগ করে, তোমার বর কিন্তু কম নয়। রায়তা জোর করে হাসে, চোখ নামিয়ে নেয়। খাবার গরম হয়ে গেলে আয়ান প্লেটে তুলে দিতে দিতে বলতো, ভাবি, আমি এই বাড়ির ছোট ছেলে, রাত শিকদারের ছেলে। একটু থেমে যোগ করলো, আম্মু আর আমি আজও নানু বাড়িতে থেকে এসেছি, বুঝলে? নয়তো তুমি এখন খেতে থাকো, আমি রম বানাচ্ছি। রায়তা চুপচাপ মাথা নাড়ে। আয়ান নিজের কাজে মন দেয়। রায়তা খাবার প্রায় শেষ পথে। ডাইনিং টেবিলের ওপাশে দাঁড়িয়ে আয়ান রমান বাড়াচ্ছে। চুলার আঁচের সঙ্গে তাল মিলিয়ে সে নিচু গলায় গুনগুন করে গান গাইছে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আয়ান দেখি ভাবিজানের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছিস। কণ্ঠটা শুনতে রায়তা বুঝতে বাকি থাকলো না পেছনে কে দাঁড়িয়েছে। আয়ান হেসে ঘুরে দাঁড়ালো, ও আজান ভাই। আজান এগিয়ে এসে রায়তার সামনে চেয়ার টান দিয়ে বসে পড়লো। রায়তা একবার তাকিয়ে দেখলো, তারপর না দেখার ভান ধরলো, চোখ নামিয়ে নিল। আজান তাকিয়ে থেকে বলল, ঠিক আছেন তো আপনি ভাবিজান? রায়তা বিরক্তির সঙ্গে জবাব দিল, আপনি থাকতে কি আর ঠিক থাকা যায়? এতক্ষণ ঠিকই ছিলাম, এখন কেমন থাকবো জানি না। আজান ঠোঁটের কোণে হাসি টেনে তাকিয়ে থাকলো। সে দৃষ্টিতে অস্থিরতা বাড়তে থাকে। রায়তা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, হাঁটা শুরু করলো প্লেট রাখতে। আজানও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, হাঁটা ধরলো তার ভাবি জানের পিছু পিছু। তখন আয়ান আজানের দিকে তাকিয়ে বলল, ব্রো, ভাবির পিছু ঘুরছিস কেন? ঘোরার কথা তো বড় ভাইয়ের। তুমি কি পাকছিস দেখছিস? আয়ানের কথায় রায়তা আর আজান দুজনে একসঙ্গে বিরক্ত হয়ে ওঠে। রায়তা কোনো কথা না বলে প্লেটটা বসিয়ে রেখে দ্রুত পায়ে সরে যায়। তার চলে যাওয়ার শব্দে মিলিয়ে যেতে না যেতেই আয়ান আজানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভাবি কিন্তু সেই সুন্দর। ওনার বোন আছে নাকি? আজান চোখ কুঁচকে আয়ানের দিকে তাকায়, বিরক্তি হয়ে বলে, তোর তো ওখানে দুধের দাঁত পড়ে নাই বেড়া, তুই আবার নারী খুঁজছিস? আয়ান আর আজান দরজার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিল। কথার মাঝে আজানের চোখে পড়ল আরহামের হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকছে। এই ছেলেটা যে কখন কি করে তার ঠিক কেউ জানে না। আজান কিছুক্ষণ আরহামের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর আয়ানকে বিদায় জানিয়ে সে নিজের ঘরে ফিরে গেল। আরহাম ঘরে ঢুকে দেখলো রায়তা বিছানায় শুয়ে আছে। রায়তা ঘুমিয়ে পড়েছে। সে কিছু বলল না, নীরবে তার দিকে তাকিয়ে রইল। ভালো করে লক্ষ্য করতে বুঝলো রায়তা এখনো শাড়ি বদলায়নি। তবুও আরহাম একটাও কথা বলে না, চুপচাপ রায়তার পাশে থেকে একটা বালিশ তুলে নিল, আলমারির তালা লাগিয়ে দিল, তারপর ছাদের ওই
ঘরে চলে গেল। ঘরে ঢুকতেই বিছানার উপর শুয়ে পড়ল। সকালবেলা যে যার কাজে ঢুকে আছে, ঠিক সেই সময়ে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত আগমন। দরজার আখি তালুকদার পা রাখতেই সুবিয়া শিকদার চোখ জ্বলে উঠল। মুখে এক চুলতে খুশি, কিন্তু সেই দৃশ্য ঠিক উঠল, ছবি ফুটে উঠল মাহবুবা শিকদারের মুখে, যেন হঠাৎ করে তার মুখে আমাবস্যা নেমে এসেছে। ঠোঁটে মিথ্যে হাসির জমাট বেঁধে থাকলেও চোখে ছিল অস্বস্তির ছাপ স্পষ্ট। মাহবুবা শিকদার সামনে দাঁড়িয়ে থাকা মিথিলা আখি তালুকদারের মেয়ে, তার সাথে এসেছে, সঙ্গে আছে আফিয়া। মিথিয়া এগিয়ে এসে মাহবুবা শিকদারকে জড়িয়ে ধরল। ওনার মন খারাপ আন্টি। মিথিলার প্রশ্নে মাহবুবা শিকদার অন্যমনস্ক রইল। আকি তালুকদার কোল থেকে ছোট্ট মেয়ে আফিয়া নামিয়ে দিয়ে বলল, আরহাম কি বাড়িতে নেই? তখন আফিয়া হঠাৎ বলে উঠল, প্রেঙ্গি পাপ্পা যাব। মেয়েটার বয়স খুব বেশি নয়, 3 বছর হবে বড়জোর, আবার না হতেও পারে। মাহবুবা শিকদার দ্রুত বলে উঠল, না, আরহাম বাড়িতে নেই। সুফিয়া শিকদার সঙ্গে সঙ্গে আপত্তি করলো, কেন মিথ্যা বলছো ভাবি? ওদের তো সবই জানানো উচিত। আখি তালুকদার কৌতূহল দৃষ্টিতে মাহবুবা শিকদারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি জানানোর কথা বলছেন? পরিস্থিতি সামাল দিয়ে মাহবুবা শিকদার হালকা এসে বলল, তেমন কিছুই না, আপনারা বসুন, নাস্তা করুন। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামলো রায়তা। চোখ দুটো ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে রাতে কেঁদেছে। মাথাটা যেন ঝিমঝিম ধরেছে। ধীরে পায়ে ফেলে সে নিচে এসে সোজা মাহবুবা শিকদারের কাছে গিয়ে বলল, মা, একটু চা দেবেন? আকি তালুকদার বিস্মিত হয়ে বলল, এই মেয়ে কে? তার কণ্ঠ শুনে রায়তা ঘুরে তাকালো। মুহূর্তেই মাহবুবা শিকদার পড়ে গেলেন চরম বিপাকে। এরই মধ্যে একে একে সবাই ড্রয়িং রুমে জড়ো হতে লাগলো। নীলা এসে আখি তালুকদারকে দেখে অবাক হলো। পরক্ষণে তার চোখ গেল আফিয়ার দিকে। দৌড়ে গিয়ে আফিয়াকে কোলে তুলে নিল, চুমু খেয়ে বলল, পিপি, তুমি কেমন? তুমি এসেছো? আমি আখি বাড়িতে এসেছি। ছোট্ট একটা মেয়ে মাহবুবা শিকদারের নাম উল্লেখ করে বলল। ওইদিকে আজানের পাশে যে ছেলেটা বলে থাকতো ছিল না ওর মেয়ে? রায়তা শুধু বলল, ও। ঠিক তখনই আজানের দিকে নামলো। নেমেই দেখলো বাড়ির সবাই এক জায়গায়, তার সঙ্গে আফিয়াও। আফিয়াকে দেখে আজানের মুখে ফুটে উঠল একরাশ মিষ্টি হাসি। সে গিয়ে এসে আফিয়াকে কোলে তুলে নিল। মাহবুবা শিকদারের দিকে তাকিয়ে ধীরে বলে উঠল, খেলা শুরু বড় আম্মা, এবার দেখি কিভাবে সব সামলাও। আগে তালুকদার ভিতরে একটা অসুস্থতা, সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধছিল। কেন জানি না, কিছুই তার ভালো লাগছিল না। বারবার তার দৃষ্টি গিয়ে আটকে যাচ্ছিল রায়তার উপর, যেন এই মেয়েটার মধ্যে লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। ঠিক তখনই আব্দুল হক শিকদার এসে আকি তালুকদারকে দেখে কুশল বিনিময় করলো। মুখে সৌজন্যতা ছিল, কিন্তু আনন্দ ছিল না। তার লুকানোর কোনো চেষ্টা করলো না। তবু ভদ্রতার খাতিরে আকি তালুকদারকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খেতে বসালো। মাহবুবা শিকদার অস্থির, বারবার চাচ্ছে যেন দ্রুত আকি তালুকদারকে বিদায় করা যায়। অকারণে ঘাম ছিল চোখে মুখে। অন্য মানুষকর ছাপ স্পষ্ট। শত্রুতা এতটুকু যেভাবে আড়াল করে রেখেছিল, সেটাই দেওয়াল যেন ফাটল ধরা শুরু করেছে। রায়তা তখন আফিয়ার কাছে গিয়ে ভাব জমাতে চেষ্টা করছিল। মেয়েটার মেয়ে মেয়েটা ভীষণ মিষ্টি, নিষ্পাপ হাসি। রায়তা অজান্তেই তার মনে একটা আলাদা টান জন্মালো। হঠাৎ সিঁড়ি দিয়ে আরহামের নামতে দেখা গেল। আফিয়া মুহূর্তের মধ্যেই দৌড়ে গেল তার দিকে। পাপ্পা ডাকটা এতটাই স্বাভাবিক যে কোনো বুকের ভিতর কেঁপে উঠল। আরহাম চোখ পড়ল মেয়েটার দিকে, চোখ দুটো ভিজে উঠল। কোনো কথা না বলে
পরম যত্নে আফিয়াকে জড়িয়ে নিল। রায়তা এই দৃশ্য দেখে থমকে গেল, বিস্মৃত তাকে গ্রাস করলো। ধীরে ধীরে এগিয়ে গেল মাহবুবা শিকদারের দিকে। মাহবুবা এতক্ষণ যে সত্য লুকিয়ে রাখার চেষ্টা করেছে সেটা যেন এবার প্রকাশ্যে সামনে এসে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে উঠল। রায়তা খুব নিচু সুরে প্রশ্ন করলো, মা, ওকে ওই মেয়ে পাপ্পা কেন বললো? মাহবুবা শিকদার কিছু বলতে যাবে, ঠিক তখনই আখি তালুকদার বলে উঠল, জন্মদাতাকে খালু বলে ডাকবে নাকি? রায়তার ভেতরে কেমন করে মোচড় দিয়ে উঠল অজান্তেই। চোখের কোণে জল জমে উঠল। সে আরহামের দিকে তাকালো, কিন্তু আরহামের কোনো খেয়াল নেই। সে নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত। চারপাশে সবকিছু যেন তার কাছে তুচ্ছ। রায়তা কাপা গলায় মাহবুবা শিকদারের দিকে তাকিয়ে বলল, উনি বিবাহিত? মা, বলুন, আপনি এতদিন আমার কাছ থেকে এসব লুকিয়েছেন কেন? সত্যিটা বলুন। কথাটা শেষ হওয়ার আগেই রায়তা চিৎকার করে কেঁদে উঠল। হঠাৎ আখি তালুকদার নড়ে চড়ে উঠল। রায়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আসলে কে? রায়তা আর নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার করে বলল, আমি ওনার ওয়াইফ। এই এক মুহূর্তের জন্য ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। আখি তালুকদার চেয়ার ঠেলে দাঁড়িয়ে উঠল, কণ্ঠে বিস্মৃত আর রাগ একসাথে। কি, আরহাম আবার বিয়ে করেছে? একপাশে দাঁড়িয়ে আজান সব দেখছিল। তার চোখে কোনো অবাক হওয়া নেই, বরং ঠোঁটের কোণে ছিল চাপা এক ধরনের তৃপ্তি। এই দিনের জন্যই যেন সে এতদিন অপেক্ষা করেছিল। রায়তা তখন অঝরে কাঁদছে। রায়তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে এই সত্যটা মানতে পারছিল না। এমনিতে এই বিয়েতে তার কোনো মত ছিল না, তার উপর আজ এই বাস্তবতা, এমন সত্য কোনো মেয়ে সহজে মেনে নিতে পারে না। তার চারপাশের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে ঘুরে আসছিল। মাথার ভেতর ঝাঁঝা শব্দ, চোখের সামনে সব ঝাপসা। রায়তা যেন নিজের শরীরের নেই, একটা অচেনা ঘোরে পাগল পাগল অবস্থায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রায়তার মনে ঘুরে এলো, চোখের সামনে অন্ধকার নেমে আসতেই সে ঢলে পড়তে যাচ্ছিল। আরহাম দ্রুত এগিয়ে এসে ধরে নিল। আফিয়া তখন তার বাবার পা ধরে দাঁড়িয়ে, সব বুঝতে না পারলেও অস্থিরতাটা টের পাচ্ছে। আরহামের বুকের ভেতরটা কেঁপে উঠল। রায়তার জন্য তার কিছু করার নেই। এই অসহায়ত্ব তাকে সবচেয়ে বেশি পুড়িয়ে দিচ্ছিল। তবু মায়া হলো। সাবধানে রায়তাকে কোলে তুলে সোফায় শুইয়ে দিল। তারপর আফিয়াকে নীলার কোলে তুলে দিয়ে বলল, ওকে নিয়ে উপরে যাও। ঠিক তখনই আখি তালুকদার এসে আরহামের সামনে দাঁড়ালো, কণ্ঠে আগুন। তোমার সাহস কি করে হলো আর একটা বিয়ে করার? তুমি কি কথা দাওনি আরহাম? তুমি কি বলনি আর কোনোদিন বিয়ে করবে না? আরহাম চুপ করে রইল। আখি তালুকদার ভেঙে পড়ল, দুহাত দিয়ে মুখ ঠেলে কেঁদে উঠল, আমার মেয়েটাকে খেয়েছো, এখন আমার নাতনিটাকেও খাবে। আমি রাখবো না আমার নাতনিকে মধ্যে তোমার মতো সাপেদের কাছে। আরহাম শান্ত গলায় বলল, মাফ করবেন আম্মা, আমি কথা রাখতে পারিনি। তার জন্য আপনি যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। আখি তালুকদার হঠাৎ চেঁচিয়ে উঠল, চুপ করো, নাটক থামাও। আমার মেয়েটাকে শেষ করে এখন সংসার করবা? আমি এটা হতে দেব না। তোমার নামে কেস করব। মাহবুবা শিকদার আর নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে বলল, ভুলে যাচ্ছেন আপনি, আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা মারিনি। আখি তালুকদারের চোখে আগুন নিয়ে বলল, পাহাড় থেকে পড়ে মারা গেছে, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। এখন তো আমার মনেই হচ্ছে আপনার ছেলে কচি মেয়েকে বিয়ে করবে দেখে আমার মেয়েকে মেরেছে। একবার আরহাম চুপ থাকতে পারল না, বুক ফেটে বেরিয়ে এলো, আম্মা, আপনি ভুলে যাচ্ছেন অনিকাকে আমি কতটা ভালোবেসেছিলাম। দয়া করে এমন অভিযোগ করে আমার ভালোবাসার উপর প্রশ্ন তুলবেন না। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট ঝরঝর করে উঠল। স্ত্রী মারা যাওয়ার পর সে নিজেকে কিভাবে সামলেছে তা শুধু সেই জানে। আজও সে ট্রমা ভুলতে তাকে সাইকোলজির সাহায্য নিতে হয়। কিন্তু আখি তালুকদার অনড়ত্ব, আমি আফিয়াকে এখানে রাখবো না, আমার নাতনিটাকে নিয়ে দিয়ে দাও, আমরা চলে যাব। আরহাম মাথা নাড়ল না, আম্মা, আমি দেব না। আখি তালুকদারের চোখ কঠিন হয়ে উঠল, তাহলে আইনি লড়াই করেই আমার নাতনিটাকে নিয়ে যাব। কথাগুলো ছুড়ে দিয়ে গজগজ করতে করতে তিনি বেরিয়ে গেলেন।
রায়তা একটু একটু করে জ্ঞান ফিরল, চোখ মেলে পাশে তাকিয়ে দেখলো সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আরহামও আছে একবারে কাছেই। সে উপস্থিতিটা যেন তার বুকের ভেতরটা আরো ভারী করে তুলল। রায়তা ধীরে সোজা হয়ে বসে মাহবুবা শিকদারের দিকে তাকালো, কণ্ঠে অভিমান আর কষ্ট একসাথে। কেন করলেন এমনটা মা? আমাকে মিথ্যা বললেন কেন? কেন বিয়ে করালেন? কেন আমাকে ধোঁকা দিলেন? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। মাহবুবা শিকদার চোখ নুয়ে এলো। তিনি বললেন, বিয়ের কিছুক্ষণ আগেই আমি তোমার বাবাকে জানিয়েছিলাম। সে সব জানতো। তোমাকে কোনো জানায়নি, জানি না। তারা জানায়নি তাই আমরাও বলিনি। ঠিক তখনই আজান কথার মাঝখানে টেনে নিল। চোখ ঠোঁটে কুটিল হাসি। লোভ দেখিয়েছিলে সেটা বলো। বিজনেসের ডিলের আশায় দেখেছিলে, তাই না? রায়তা অবাক হয়ে তাকিয়ে রইল, নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ সে উঠে গেল, সোজা সুফিয়া শিকদারের কাছে গিয়ে বলল, কাকি, আপনার ফোনটা দেবেন, একটু দরকার। সুফিয়া ফোনটা দিতেই রায়তা কাঁপা হাতে বাবার নাম্বারে কল দিল। দুবার রিং হতেই কল ধরা পড়ল। বাবা কথাটা বলতে রায়তা কেঁদে ফেলল। কেন করলে এমন? কেন? ওপাশ থেকে কোনো উত্তর নেই। রায়তা আবার বলল, বাবা তুমি জানতে ওনার মেয়ে আছে, উনি বিবাহিত। আমাকে কেন কিছুই বলনি? নিজের স্বার্থে আমাকে বিক্রি করে দিলে। একবারও ওপাশ থেকে কল কেটে দিল। রায়তা যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে চোখের জল মুছে আব্দুল হক শিকদারের দিকে তাকিয়ে বলল, আমাকে কেন বেছে নিলেন আপনারা বলুন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? আজান এবার সব বলতে শুরু করলো, কারণ তোমার পরিবার, তোমাকে ডিফেন্ড করার কেউ নেই। সৎ মা আছে, বাবা তার কথায় চলে। সেটা জেনেই এই বাড়ির লোকেরা ভেবেছে তোমার সাথে যা ইচ্ছা তাই করা যাবে। আর এই বাড়ির ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গাও থাকবে না বিয়ের পর। মাহবুবা শিকদার তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন, আজান, একদম বাজে কথা বলবে না। আমরা কখনো এমন ভাবিনি। কিন্তু রায়তা আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে সে নিজের ঘরের দিকে চলে গেল। মাহবুবা শিকদার ক্লান্ত কণ্ঠে আরহামকে বলল, রুমে যাও, গিয়ে দেখো মেয়েটাকে। আবার যেন কোনো কিছু না নিয়ে বসে। ওকে বুঝিয়ে বলো। আরহাম কিছু বলল না। ধীরে পায়ে হাঁটতে সে ঘরের দিকে এগিয়ে গেল। রায়তা খাটের উপর উপুর হয়ে শুয়েছিল। ছোট্ট একটা মেয়ে, বয়স আর কতই, 19। 19 বছর বয়সে তার জীবনে এমন একটা ঝড় বয়ে যাবে সে কোনোদিন কল্পনাও করেনি। এই সত্যটা সে মানতে পারছিল না। শুধু সে নয়, কোনো মেয়েই পারত না। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিবাহিত পুরুষ, আবার একটা মেয়ে আছে, এমন ছেলের সাথে বিয়ে মানে আজীবন কলঙ্ক। সবাই ধরে নেয় মেয়ে খুঁত আছে তাই এমন জায়গায় বিয়ে হয়েছে। সব দোষটা মেয়েরই। ঘুরে ফিরে আঙুল ওঠে মেয়েটার দিকেই। রায়তার মাথায় এসব কথা আসতেই ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের ভেতর জমে থাকা কষ্ট নিঃশ্বাসের সঙ্গে বেরোতে চায়, কিন্তু পথ পায় না। হঠাৎ কারো পায়ের শব্দে সে চমকে উঠে বসলো। চোখের পানি মুছতে গিয়ে পারল না। ফিরে তাকিয়ে দেখলো আরহাম। তাকে দেখা মাত্র রায়তা কান্নায় ভেঙে পড়ল। কাঁপা গলায় বলল, কেন এমনটা করলেন নেভি সাহেব? কেন আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করলেন? আরহাম শান্ত গলায় উত্তর দিল, আমি কাউকে ধোঁকা দেইনি। এই কথাটা শুনে রায়তা হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। নিজের স্বার্থকে আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন। আরহাম চোখ বিরক্তির ছায়া নেমে এলো। এতক্ষণ সে সংযম ধরে রেখেছিল, সেটা ভাঙতে শুরু করলো। কঠিন গলায় বলল, ভুলে যাচ্ছ, তোমাকে বিয়ে করার কোনো শখ আমার ছিল না। তুমিও বাধ্য হয়েছ, আমিও। এই কথাটা রায়তার বুকের ভিতর শেষ পটরটা ঢুকে দিল। কিন্তু একটা ভেঙে গেল। সে চোখ মুছল, ঠিক আছে, ডিভোর্স চাই আমি। আপনার আর আপনার পরিবার নামক এই ধোঁকাবাজদের হাত থেকে মুক্তি চাই, রায়তা বলল। আরহাম ঠোঁটের কোণে এক তুচ্ছিন্ন হাসি টানল। ধোঁকাবাজদের সঙ্গে থাকার চেয়ে ডিভোর্স হওয়া কি বেশি সম্মানজনক? রায়তা রায়তা চিৎকার করে উঠল, হাঁ। আপনার অপমান আর ধোঁকা বয়ে বেড়ানোর চেয়ে সেটা 1000 গুণ বেশি সম্মানজনক।
অতঃপর রায়তা আরহামের দিকে তাকিয়ে চোখ মুছে বলল, প্রতি এক প্রতিটা মেয়ে একটা চায় তার স্বামী তাকে অন্তত ভালোবাসুক, না পারুক ভালোবাসতে, একটু ভরসার হাত তো দিক। আর আপনি সেই জায়গাটুকু আমাকে দেননি। সে এক মুহূর্ত থামলো, বুকে ভরে নিঃশ্বাস নিল, তারপর আবার বলল, আপনার সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আপনি আমাকে বিয়ে করেছেন। এই বিয়ের সঙ্গে আপনি আমাকে শুধু নয়, একটা কলঙ্ক জুড়ে দিয়েছেন। আরহাম কোনো উত্তর দিল না, সে শুধু তাকিয়ে রইল। আরহাম কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল, সোজা উঠে গেল ছাদের সেই ঘরে। আরহাম বেরোতে রায়তা ধীরে দরজা বন্ধ করে দেয়, আর খোলেনি দরজা। সবাই এসে খুলতে বলেছে, কিন্তু তাদের সবাই চলে যেতে বলেছে। আফিয়া মাহবুব শিকদারের কাছেই ছিল। অনেকদিন পর নাতনিকে কাছে পেয়ে মাহবুবা শিকদার বেশ নিশ্চিন্তেই ছিলেন। সময় গড়িয়ে প্রায় রাত 12টার কাছাকাছি মাহবুবা শিকদার রায়তার ঘরের সামনে এসে দরজায় হাত রাখলো। দরজা খোলা। ভেতরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। ঘরে রায়তা নেই। আতঙ্কে তিনি সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে এলো। রায়তা, রায়তা জোরে জোরে ডাকতে লাগলো। তার ডাক শুনে বাড়ির সবাই ছুটে এলো, কিন্তু কোথাও রায়তার কোনো খোঁজ মিলল না। এমন সময় নীলা এসে বলল, কি হয়েছে ভাবিকে ডাকছো কেন? মাহবুবা শিকদার কাপা গলায় বলল, রায়তা ঘরে নেই। নীলা এক মুহূর্তে ভেবে বলল, দাঁড়াও, আমি ছাদে যাই, ভাইয়া ওখানে আছে, দেখি ওখানে আছে কিনা। বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল। চারিদিকে শুধু উৎসকণ্ঠ। আজান আয়ানকে বলল, যা তো গার্ডেনের ঘরের দিকে দেখে। উনি গেটে নাই ঘরে। আয়ান দেখলো দারোয়ান তার ঘরে গভীর ঘুমে। ঠিক তখনই তার চোখে পড়ল গেটের দিকে। গেট খোলা, পাশে তালার চাবি পড়ে আছে। আতঙ্ক আজান জোরে ডাক দিল। গার্ড ধরপড়ি উঠে বসলো। কি হয়েছে? আপনি ঘুমাচ্ছিলেন? গেট তালা দিয়েছিলেন? গার্ড গেটের দিকে তাকিয়ে থমকে গেল। এ কি, এই দরজাটা তো খোলা। এই দৃশ্য দেখেই আয়ান বুঝে গেল রায়তা ভাবি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আয়ান বাড়ির ভিতর ঢুকে সবাইকে জানালো রায়তা বেরিয়ে গেছে বাড়ি থেকে। ততক্ষণে নীলার কাছে সব কিছু শুনে আরহাম নিচে চলে এসেছে। মাহবুবা শিকদার বলল, আরহাম, এই মেয়েকে যেখান থেকে পারিস খুঁজে আন। এই মেয়ে এখানে আমাদের দায়িত্বে। আরহাম কিছু বলল না। ভেতরে অবশ্যই একটু চিন্তা কাজ করছিল। এত রাতে বেরিয়ে গেছে। আজান অনেক আগেই বেরিয়ে পড়েছে। আরহাম ও রায়তার খোঁজে বের করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। প্রথমে আরহাম গার্ডেনের কাছে গেল। কতক্ষণ ঘুমিয়েছিল? গার্ড বলল, বেশি হয়নি, প্রায় 20 মিনিট হবে। স্যার, ঠিক আছে। আরহাম দৌড়ে বাড়ির গেটের দিকে চলে গেল। আয়ান ও আজান বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আরহাম নিজের গাড়ি সার্ভিসিংয়ে থাকায় তার কাছে কোনো উপায় নেই, তাই সে হেঁটেই রাস্তায় বের হয়ে পড়ল। আরহাম এদিক ওদিক তাকিয়ে খুঁজতে শুরু করলো। আরহাম অনেকক্ষণ ধরে খুঁজছিল। হঠাৎ চোখে পড়ল ল্যাম্পপোস্টের হলুদে আলোর নিচে কেউ একজন মাটিতে বসে আছে। বুকটা কেমন ধক করে উঠল তার। দৌড়ে গেল সে। কাছে যেতেই দেখলো রায়তা কুঁকড়ে বসে আছে, দু হাঁটু জড়িয়ে মাথা নিচু। আরহাম থমকে দাঁড়ালো এক মুহূর্তে, নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, এভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার মাঝে বসে আছো কেন? চলো বাড়ি চলো। রায়তা তাকালো। আরহামকে দেখে সে সত্যি অবাক। ভাবেনি এভাবে এত রাতে তাকে খুঁজতে সে আসবে। চুপচাপ চোখের পানি মুছল সে। তারপর স্থির কণ্ঠ বলল, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই রাস্তায় বসে আছি। আরহাম একটু নরম সুরে বলল, চলো, তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসি। রায়তা মাথা নাড়ল। আমার কেউ নেই। আরহাম পাশে বসতে যেতেই রায়তা সরে গেল। প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সে। আরহাম বলল, চুপচাপ বাড়ি চলো, রাত অনেক হয়ে গেছে। একটা মেয়ের জন্য এত রাত অবধি বাইরে থাকা ঠিক না। রায়তা ঠোঁট শক্ত করে বলল, আমি যাব না। প্রয়োজন পড়লে ভিক্ষা করে চলবো, না হয় কাজ করে খাবো, তবু আপনাদের বাড়ি যাব না। আরহাম কোনো কথা বলল না, শুধু একটা বাঁকা হেসে তার পাশে বসে রইল।
রায়তা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আপনি এখানে এখানে কেন? আরহাম মুখে চাপা দিয়ে বলল, তুমি নাকি ভিক্ষা করবে, সেটাই দেখার শখ জেগেছে। তুমি করো, আমি দেখি। রায়তা মুখ কুঁচকে বলল, আপনি কেন এসেছেন বলুন তো, এখান থেকে যান। আরহাম হাত রাখলো রায়তার মাথায়, কণ্ঠটা নরম হয়ে এলো। শান্ত হও, জোরে শ্বাস নাও। এত কথা কেউ একবারে বলে? একটু হেসে যোগ করলো, তুমি আমার দায়িত্বে, আর আমি সেই দায়িত্ব পালন করছি। চলো বাড়ির দিকে যাই। রায়তা তখন বসে, আরহাম উঠে দাঁড়িয়ে বলল, কি হলো? রায়তা হঠাৎ কেঁদে উঠল, আমি উঠতে পারবো না, পা মচকে গেছে, নড়াতে পারছি না। আরহাম আর কোনো কথা বলল না। এক মুহূর্ত দেরি না করে রায়তাকে কোলে তুলে নিল। রায়তা রাগী কণ্ঠে বলল, ঢং করবেন না, এসব করে ভাবছেন আমি সব ভুলে যাব? আরহাম বিরক্ত চোখে তাকিয়ে বলল, তুমি ভুলে যাও বা নাই যাও, আমার কিছু আসে যায় না, মুখ বন্ধ রাখো। নির্জন রাস্তা ধীরে আরহাম হাঁটছে করে রায়তা রায়তা চুপ করে আছে, শুধু মাঝে মাঝে নাক টেনে কাঁদছে। হঠাৎ আরহাম গলা ভারী হয়ে উঠল, আর কখনো যেন মাঝরাতে এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসতে না দেখি। আর একবার এমন করলে, আজ শুধু পা মচকেছে, তখন আমি নিজে দায়িত্বে ভেঙে দেব। এইটুকু মেয়ের সাহস এত বড়, বেশি কিছু হয়ে গেলে কি হতো? রায়তা কোনো জবাব দিল না। আরহাম হঠাৎ একটু জোরে বলে উঠল, কিছু বলছি তো তোমাকে। রায়তা এবার বিরক্ত হয়ে বলল, এমনিতে আমার হৃদয় বিরহে পুড়ে যাচ্ছে, আর আপনি জ্ঞান ঢালছেন। জ্ঞান না, হুমকি দিচ্ছি। আরহাম শান্ত গলায় বলল, হুমকি দেয়নি, ফ্ল্যাট বলছি। পা মচকালো কিভাবে? রায়তা অনাচ্ছন্ন সুরে বলল, রাস্তায় একটা কুকুর আমাকে ধাওয়া করেছিল, ভয় পেয়ে দৌড়িয়েছিলাম, তারপর ওইখানে কিছুতে পা বেঁধে পড়ে গেল। রায়তার কথা শুনে আরহামের হাসি পেল, যদিও সে চাচ্ছিল না হাসতে, তবুও ঠোঁটের কোণে একটু হালকা হাসি লুকাতে পারল না। এমন সময় দূরে একটা গাড়ির আলো দেখা গেল। গাড়িটা ধীরে ধীরে কাছে আসে, একটু পরেই বোঝা যায় ওটা বাড়ির গাড়ি। বাড়ির গাড়িটা তাদের সামনে এসে থামলো। আজান আর নামলো। রায়তাকে আরহামের কোলে দেখে আজান বারবার তাকাচ্ছিল, তার চোখে এক ধরনের অস্বস্তি, যেন দৃশ্যটা তাকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে। আরহাম কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে রায়তার গাড়িতে পেছনের সিটে বসিয়ে দিল, তারপর নিজে উঠে তার পাশে বসলো। আজান ড্রাইভিং সিটে বসলো, আয়ান তার পাশে। আজান একবার পিছনের দিকে তাকালো রায়তার পানে, তারপর ইঞ্জিন স্টার্ট দিল। এখন বললো না, এখন নায়িকা ঢং নয়, ন্যাকা প্রভু, তাদের জন্য বলছি। আজান বারবার রিভার্সিও মিরার চোখ মারছিল, রায়তার দেখছিল সে। রায়তা পা জড়িয়ে ধরে বসে আছে। হঠাৎ আরহামের চোখে পড়ে যায় আজানের তাকানোটা। আরহাম বিরক্তি নিয়ে বলে ওঠে, কি সমস্যা, কি দেখছিস? এভাবে না তাকিয়ে পুরো মাথাটা ঘুরিয়ে দেখে নে আমার কি করছি। আজান একটু অপ্রস্তুত বোধ করলো, কিছু না বলে মনোযোগ দিয়ে গাড়ি চালানোর দিকে। গাড়িটা ধীরে ধীরে বাড়ির ভিতর ঢুকে যায়। আরহাম আগে নামে, তারপর আরহাম রায়তাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। ড্রয়িং রুমে সবাই আগে থেকেই বসেছিল, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। হঠাৎ আরহামের বাড়ি ফিরতে দেখে যেন সবার শরীরে প্রাণ ফিরে আসে। মাহবুবা শিকদার তড়িঘড়ি করে এসে বলে ওঠে, আল্লাহর রহমতে পেয়েছিস রায়তাকে। রায়তার সোফায় বসিয়ে দেওয়া হয়। মাহবুবা শিকদার ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে ওর? আরহাম শান্ত গলায় বলে, পা মচকে গেছে, পালাতে গিয়ে নাকি একটা কুকুরের তাড়া করেছিল, ডাক্তার ডাক। সঙ্গে সঙ্গে বলে মাহবুবা শিকদার, তোর কোনো প্রয়োজন নেই, সংক্ষেপে উত্তর দেয় আরহাম। আজান এসে রায়তার পাশে বসে। আরহাম বলে, রায়তা তোমার পা এদিকে দাও। আরহাম রায়তার সামনে বসে পা হাতে নিল। তখন একটু ব্যথা লাগবে, শান্ত গলায় বলল সে, কিন্তু ঠিক হয়ে যাবে।
রায়তা বুক কুঁচকে তাকিয়ে রইলে পাশে বসে থাকা আজান তখন সুযোগ নিয়ে নরম গলায় বলে উঠল, ভাবিজান আপনি চাইলে আমার হাত শক্ত করে ধরতে পারেন, ব্যথা লাগবে না। রায়তা বিরক্ত চোখে একবার তাকালো, কিছু বলল না। আরহাম ঠিক তখনই পাটা আলতো টেনে ঘোরাতে যাবে। রায়তা মুখ কুঁচকে গেল। আজান আবার বলে উঠল, ধরেন ধরেন, আমার হাত ধরেন, আমি আছি। ঠিক তখনই আরহাম হঠাৎ পাটা টেনে সামান্য ঘুরিয়ে দিল। আহ, ব্যথা! রায়তার পুরো শরীর কেঁপে উঠল। পরের সেকেন্ডেই ঠাস। পাশে বসে আজানের গালে এক সপাটে থাপ্পড়। আজান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রায়তা তখনই ব্যথায় কুঁকড়ে আছে। হঠাৎ রায়তার এমন ভাব করলো যেন তার হুঁশ ফিরেছে। তারপর রায়তা নাটকে সুরে বলল, সরি ভাইয়া, আমি আসলে ব্যথা পেয়ে বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। আপনাকে থাপ্পড় মারার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু আরহাম রায়তার চোখের দিকে তাকিয়ে বেশ ভালো করেই বুঝেছে রায়তার সুযোগের সদ্ব্যবহার করেছে। আজানও বেশ ভালো করেই বুঝেছে এটা ইচ্ছা করেছিল, কিন্তু না বলে হন্তদন্ত হয়ে ছুটে যায় নিজের রুমের দিকে। মাহবুবা শিকদার পুরো ঘটনা দেখে ভেতরে ভেতরে বেশ মজাই পাচ্ছিল। ঠোঁটের কোণে একটু হাসি লেগেছিল। যদিও ঘরের পরিবেশ তখন এই কাহিনীটার জন্য কেমন যেন গুমোটে হয়ে গেছে। পরিবেশটা স্বাভাবিক করতে গিয়ে ইচ্ছা করেই প্রসঙ্গ ঘুরিয়ে রায়তার দিকে তাকালো। তুমি কেন বাড়ি থেকে বের হয়েছিলে বলো তো মা? সবাই কত টেনশন করছিল। রায়তা প্রশ্নের মুখোমুখি হতেই চাচ্ছিল না। মাথাটা একটু নিচু করে শান্ত গলায় বলল, নিজের মনটা হালকা করতে বেরিয়েছিলাম। নীলা অবাক দৃষ্টিতে রায়তার দিকে তাকিয়ে হঠাৎ বলল, কি, আপনি মন হালকা করতে বের হয়েছিলেন? আমার তো ভেবেছিলাম। এক সেকেন্ড থেমে সে নিজেই বলে উঠল, ভেবেছিলাম আপনি পালিয়ে গিয়েছেন। এই কথা বলেই নীলা বেককলের মতো হেসে ফেলল। মাহবুবা শিকদার সঙ্গে সঙ্গে কড়া চোখে তাকালো দিকে তাকিয়ে ধমক দিলেন, কোথায় কি কথা বলতে হয় আজও শেখনি তুমি। চুপ করো নীলা। নীলার হাসি সঙ্গে সঙ্গে থেমে গেল। নীলার ঠিক তখনই আব্দুল হক শিকদার আফিয়াকে কোলে তুলে ধীরে ধীরে নিচে নামলো। নামতেই আফিয়া দাদার কোল থেকে নেমে ছুটে গেল বাবার কাছে। চোখ দুটো তখনও ঘুমে ভরা। শান্ত গলায় প্রশ্ন করলো, পাপ্পা উনি কে? আঙুল তুলে রায়তার দিকে দেখে জিজ্ঞাসা করলো আরহাম। এক মুহূর্তের জন্য রায়তার দিকে তাকালো। পাশ থেকে মাহবুবা শিকদার হালকা এসে বলে উঠলো, তোমার মা? আরহাম সঙ্গে সঙ্গে বলল, না, তোমার মা না, তোমার আন্টি। তোমার মা তো এখন স্টার হয়ে গেছে, তাই না? আফিয়া মাথা নেড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, হুঁ। তারপর আফিয়া হঠাৎ করেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়তার দিকে। আফিয়া সেই তাকানোটা রায়তার ভিতরে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলল। কেমন যেন অস্থিরতা। বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। সহ্য করতে না পেরে সে উঠে দাঁড়ালো। পা সামলাতে না পেরে হঠাৎই শরীর দুলে উঠল আরও। নীলার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে রায়তাকে ধরে ফেলল। মাহবুবা শিকদার আর নীলা দুজন মিলে রায়তাকে ধরে তার ঘরে নিয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা আফিয়া অবাক চোখে রায়তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রায়তার রুমে এসে চুপচাপ বসে পড়ল। মাহবুবা শিকদার বলল, তুমি থাকো, সুফিয়া দিয়ে খাবার পাঠাচ্ছি। রায়তা শুধু মাথা নাড়ালো। তারপর তারা চলে গেল। রায়তা বসেছিল, হঠাৎ চোখে পড়ল আরহামের রুমের ভিতর ঢুকছে। তার কোলে আফিয়া। রায়তার কিছু বলল না, দৃষ্টি ঘুরিয়ে নিল অন্যদিকে। আরহাম আফিয়াকে কোল থেকে নামিয়ে দিল। ড্রয়ার খুলে কি যেন খুঁজতে লাগলো। আফিয়া বাবার পা জড়িয়ে দাঁড়িয়ে রইল। ছোট্ট চোখ দুটো তুলে তাকিয়ে আছে রায়তার দিকে। রায়তা আফিয়ার দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করলো। তা দেখে আফিয়া বাবার পা আর শক্ত করে চেপে ধরল। কিছুক্ষণ পর আরহাম তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। সে আফিয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রায়তা একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর সুফিয়া শিকদার খাবার নিয়ে এলেন। রায়তা চুপচাপ
খাবার খেতে শুরু করলেন। খাবার দিয়ে সুফিয়া শিকদার চলে গেল। রায়তা খাওয়া শেষে ধীরে ধীরে ওয়াশরুমে ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরোতেই হঠাৎ বাইরে থেকে কাগজ মোড়ানো ইট জানালার আঘাত করে বিকট শব্দে জানালা ভেঙে ইট সহ পড়ল রায়তার পায়ের কাছে। রায়তা আঁতকে উঠল, দৌড়ে গিয়ে ইট তুলে নিল। তারপর জানালার কাছে গিয়ে বাইরে তাকাতেই দেখল হুডি পরা এক লোক হাতের ইশারা করে দ্রুত সরে যাচ্ছে। তারপর একবার ভাঙা জানালার দিকে তাকালো, আর একবার হাতের কাগজটার দিকে। হাতে কাঁপা কাঁপা কাগজটা খুলে দেখলো ভেতরে শুধু একটা লোকেশন লেখা। হঠাৎ এমন হওয়ার একটু ঘাবড়ে গেল। নিজের শান্ত করে কাগজটা হাতে মুড়ে নিয়ে বলল, আহাম্মক, আর কোনো উপায় না পেল না এই ঠিকানা দেওয়ার। আর একটু হলে জীবনটা চলে যেত। মুখে বিরক্তি স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে রায়তা মাহবুবা শিকদার হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। রায়তা চমকে উঠে কাগজটা দ্রুত লুকিয়ে ফেললো। মাহবুবা শিকদার ব্যস্ত কণ্ঠে বলল, এটা কি? জানালায় এমন অবস্থা কিভাবে হলো? রায়তা শান্ত গলায় বলল, মা, বাইরে থেকে কেউ ইট ছুঁড়ে মেরেছে। মাহবুবা বিস্মিত হয়ে জানালা দিয়ে রাস্তার দিকে তাকালো। জায়গাটা বেশ নির্জন হয়ে গেছে। বেশ রাত হওয়ায় মাহবুবা শিকদার জানালা দিয়ে উঁচু স্বরে ডাকতে লাগলো, রহিম, রহিম, কিরে কোথায় আছিস? কিছুক্ষণ পর রহিম দৌড়ে এসে দাঁড়ালো জানালার কাছে। রহিম শান্ত গলায় বলল, কি? জি ম্যাম। মাহবুবা রাস্তার দিকে ইশারা দিয়ে বলল, গেটের বাইরে যা, দেখ বাইরে থেকে কেউ ইট ছুঁড়ছে। রহিম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। মাহবুবা শিকদার একবার রায়তার ঘরে বসিয়ে রেখে নিজেও নিচে নামলো দেখার উদ্দেশ্যে। মাহবুবা শিকদার বের হতেই সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি বালিশের নিচে হাত দিয়ে দিল। তাড়াহুড়ায় ওখানে লুকাতে পেরেছে। আর একটু কাগজটি দেখে ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিলেন। যখন ভালোবাসা ফিরে আসে, আহিয়া অহি সূচনা পর্ব।